আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে এ অথবা বি মিটে পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের একটা ওয়ান শট ক্লাস রেডি করলাম। তো এখানে আমরা অধ্যায় ভিত্তিক তোমাদের প্রশ্ন, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো, সেগুলো দেখব এবং এখানকার প্রশ্নগুলোর যে টাইপ গুলো আছে এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি এই টাইপ থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো কথা না বলে আমরা ক্লাসে শুরু করি। আর এটা ক্লাস লেকচার তোমাদের ওয়েবসাইটে কিন্তু সাধারণ থাকবে, ভিডিওর নিচেই তোমরা পাবা। যারা আমাদের পেইড ব্যাচে আসো, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবো ক্লাস লেকচার। ওকে, চলো দেখি। প্রথমে আমাদের আসছে হচ্ছে ভৌত জগৎ, যে তোমরা অধ্যায় ভিত্তিক ভাবে সাজাইছি। তো এখানে প্রথম প্রশ্নটা আসছে, দেখো, শতকরা ত্রুটি থেকে কার আয়তনের শতকরা ত্রুটি, যেখানে তোমাকে একটা গোলকের পরিমাপের ব্যাসার্ধ দেওয়া আছে, পরিমাপ ব্যাসার্ধ দেওয়া আছে। তো এই ভ্যালুটা দ্বারা কি বোঝায় জানো? এটা দ্বারা বোঝায় তোমাকে হচ্ছে আর প্লাস মাইনাস ডেল আর, এই ভ্যালুটা তোমাকে দেওয়া আছে। আর কোনটি যে 2.5 প্লাস মাইনাসের পরে যেটা দশমিক সামথিং কিছু দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের ডেল আর, বা কতটুকু ত্রুটি হইতে পারে, মানে 2.5 থেকে 0.2 কম বা বেশি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আয়তন, এর আয়তন পরিমাপের ত্রুটি কত হবে? এর আয়তন পরিমাপের ত্রুটিটা কত হবে? ভি। আমরা আয়তন যেহেতু দেওয়া আছে তোমাকে ব্যাসার্ধের পরিমাপ, আয়তন বের করতে বলছে, তাহলে তোমাকে আয়তন এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক জানতে হবে। দেখো, আয়তন ভি, এটা সমান আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ভি প্রপোর্শনাল টু আর কিউব। এই যে পাওয়ারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে আর এর কিউবিক আকারে প্রপোর্শনাল, তাই না? তাহলে এখান থেকে আমাদের দেখো, এখান থেকে আমরা জানবো আমাদের যে ডেল ভি বাই ভি, ঠিক আছে, ডেল ভি ভাগ হচ্ছে ভি, ডেল ভি ভাগ ভি, ডেল ভি ভাগ ভি ইন্টু 100%। তো যেহেতু আয়তনের শতকরা ত্রুটি বের করতে বলছে, তাহলে আমরা কি করব? এখান থেকে জাস্ট দেখো পাওয়ার কত, আর এর পাওয়ার কত, 3 না? তুমি এখানে 3 দিবা, 3 গুণন এখানে তুমি আর বা ব্যাসার্ধের শতকরা ত্রুটি বের করবা, ডেল আর ডিভাইড বাই আর ইনটু হচ্ছে 100%। খুবই সিম্পল, অর্থাৎ তোমাদের ব্যাসার্ধের যে শতকরা ত্রুটি তাকে 3 দিয়ে গুণ করে দিবা। যদি পাওয়ার 2 হইতো তাহলে 2 দিয়ে গুণ করতাম। যেমন ক্ষেত্রফলের কত, দেখো ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলের পাওয়ার কত, আর না? এ প্রপোর্শনাল টু কত, আর স্কয়ার। তাহলে দেখো এখানে কি, আর এর পাওয়ার কত, 2। তাহলে তুমি কিন্তু এখানে ক্ষেত্রফলের কথা বলে ডেল এ বাই এ ইকুয়াল তুমি কিন্তু 2 গুণন ডেল আর বাই হচ্ছে আর ইনটু 100%। ঠিক আছে, যত পাওয়ার সেটা সামনে চলে আসবে। তাহলে এখানে আমরা সুন্দর মতো দেখো 3 গুণন ডেল আর, ডেল আর মান কত, এই যে 0.2 ডিভাইড বাই আর এর মান কত, এখানে 2.5, ঠিক আছে, ইনটু হচ্ছে 100। তো তুমি এটা কাটলে দেখো কত থাকে, 40 থাকে। 40 এটা কাটলে 8 থাকে, 3 আটা কত, 24, 2.4। যেহেতু তোমাদের এখানে ক্যালকুলেটর এলাও, তো তুমি ইজিলি ধুমধাম করে করে ফেলতে পারবা। তাহলে অ্যান্সার কত আমাদের? 24%। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু দুই ভাবে আসতে পারে, কি আয়তন আসতে পারে অথবা কি ক্ষেত্রফল, দুইটাই আমরা কি শিখাই দিলাম। বোঝা গেল? ত্রুটিটা কিন্তু গুরুত্বপূর্ণ খুলনা ভার্সিটির জন্য, তো অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে, টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো পরবর্তী দেখি। তো এখানেও দেখো ত্রুটি থেকে প্রশ্ন আসে 17-18 সেশনে। তো আমরা যদি দেখি, একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য, এখানে তোমার কি দেওয়া আছে? পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেওয়া আছে কি বলতো? প্রকৃত মান তোমাকে দেওয়া আছে। বোঝা গেল? কি দেওয়া আছে? প্রকৃত মান দেওয়া আছে। তাহলে পরিমাপের শতকরা ত্রুটি কত? তাহলে শতকরা ত্রুটির যে এখানে এক্সাক্ট যে সূত্রটা, সেটা আমরা কি জানি বলতো? শতকরা ত্রুটির যে ত্রুটি, ঠিক আছে, শতকরা ত্রুটির যে সূত্র, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি এটা নির্ণয়ের যে আমাদের যে সূত্র, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমাকে প্রকৃত মান, সেটা হচ্ছে তোমাদের যে প্রকৃত মান। এই প্রকৃত মান থেকে তোমাকে কি করতে হবে বলতো? পরিমাপকৃত মান তোমাকে বাদ দিতে হবে, ঠিক আছে, কতটুকু তুমি পরিমাপ করছো, ঠিক আছে, পরিমাপকৃত। প্রকৃত মান থেকে পরিমাপকৃত মান বাদ দিবা, ডিভাইড বাই প্রকৃত মান, প্রকৃত মান। এবং এর সাথে আসলে 100% গুণ হয়ে যাবে, 100% গুণ হবে, মানে সাইডে হয়ে গেছে একটু, গুণ 100%। এটা মূলত শতকরা ত্রুটির যে সূত্র সেটা। তাহলে আমরা এখান থেকে শতকরা ত্রুটির মানটা বের করবো। অতএব শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি যেটা, এটা সমান আমরা কি লিখবো? প্রকৃত মান কত হয়? প্রকৃত মান এখানে 100.4 মাইনাস কতটুকু পরিমাপ করছো? পরিমাপ করছো হচ্ছে 100 আসছে পরিমাপ করে, ঠিক আছে, ডিভাইড বাই কি দিয়ে ভাগ করবো? প্রকৃত মান দিয়ে ভাগ করবো। তোমরা এখানে আসলে ভুল করে আসো, অনেকে পরিমাপকৃত দিয়ে ভাগ করে দিয়ে আসবা, 100 দিয়ে ভাগ করে আসবা, যারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমার অ্যান্সারটাও কিন্তু থাকবে, দেখো 0.4 বা 0.04 এরকম অ্যান্সারও থাকবে, বাট এটা কিন্তু হবে না, ঠিক আছে। আমাদের সবসময় কি করতে হবে? প্রকৃত মান যেটা আছে, প্রকৃত মান দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 100.4। এর সাথে কি হবে? যেহেতু শতকরা, তাহলে 100% গুণ। তো এটা ক্যালকুলেশন করলে তোমাদের যেহেতু ক্যালকুলেটর আছে, তুমি দেখবা যে এখানে মানটা চলে আসবে তোমাদের 0.0398%। তো এইভাবে আমাদের মানগুলা কিন্তু লাগবে। বোঝা গেল? প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান ডিভাইড বাই প্রকৃত মান দিয়ে ভাগ করবা। এখানে তোমরা ভুল করে আসো, ভাগ করবা কি দিয়ে? প্রকৃত মান দিয়ে ভাগ করবা, তাহলে শতকরা ত্রুটি চলে আসবে, ঠিক আছে। আর যদি আপেক্ষিক ত্রুটি বলতো, যদি আপেক্ষিক ত্রুটি বলতো, আপেক্ষিক, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বললে আমরা জাস্ট কি করতাম বলতো? আমরা জাস্ট যে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান ডিভাইড বাই প্রকৃত মান, মানে x মাইনাস y ডিভাইড বাই মনে করো x, এভাবে পাইতাম, এটাই, ঠিক আছে।
আচ্ছা, পরবর্তীতে আসো, সনাতনী বলবিদ্যায় কোন দুইটাকে ধ্রুব রাখা হয়? এটা আমাদের ডিরেক্ট থিওরি প্রশ্ন। তোমাদের স্থান ও কালকে কি করা হয়? ধ্রুবক বা স্থির রাখা হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, স্থান ও কালকে কি করা হয়? সনাতনী বলবিদ্যায় ধ্রুব রাখা হয়। আচ্ছা, এরপর আসো ভেক্টর থেকে খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো ভালো একটা কনসেপ্ট থেকে আসছে। দেখো সি ইকুয়াল এ ক্রস বি, তাহলে যখনই এ ক্রস বি, এটা মানে কি বলতো? এ ক্রস বি এর যে রেজাল্ট ভেক্টর, এটা কি এই দুইটার উপরে লম্ব, অর্থাৎ এ ও বি যেই তলের উপর অবস্থান করছে সে তার উপর কিন্তু লম্ব। তো তোমাকে যদি আমি বলতাম যে এখানে এ ডট সি কত হতো বলতো? এ ডট সি সমান কিন্তু 0। কেন? কারণ সি ভেক্টরটা কি এ ক্রস বি এর ক্রস ভেক্টরের রেজাল্ট। তাহলে ক্রস ভেক্টরের রেজাল্ট কি হয়? ওই দুইটা ভেক্টরের উপরে লম্ব, তার মানে এ সি এর উপরে লম্ব। আবার যদি তোমাকে বলতাম যে বি ডট সি, বি ডট সি, তাও কিন্তু কত 0 হইতো। ঠিক আছে, এরকম প্রশ্ন তোমাকে দিতে পারে। সি ইকুয়াল টু এ ক্রস বি বললো, তাহলে এ ডট সি সমান কত? এটা কিন্তু 0, বি ডট সি সমান 0। কেন? কারণ এ ও বি এর উপরে সি লম্ব। আচ্ছা, এরপর দেখো ডি সমান দেওয়া আছে বি ক্রস এ, তাহলে সি ডট ডি মান কত? তার মানে সি ডট ডি এর যে মধ্যবর্তী কোণ আলফা, এটা সমান তোমাকে বের করতে পারলেই তোমার কাজ সারা। দেখো এখানে যে বিষয়টা হলো, এখানে যে বিষয়টা হলো এ ক্রস বি, এই এ ক্রস বিটাকেই তুমি এখানে লিখতে পারবো হচ্ছে মাইনাস বি ক্রস এ। ঠিক আছে, এটা ইকুয়াল, তার মানে দেখো মাঝখানে কি আসছে? চিহ্ন কি আসছে? মাইনাস না? তো তুমি কিন্তু এখানে বলতে পারো যে এই দুইটার যে মধ্যবর্তী কোণ, এটা কত হবে? 180 ডিগ্রি। তার আমি বলতে পারি যে সিওডি, সিওডি, সিওডি এর মধ্যবর্তী কোণ কত? সিওডি এর যে মধ্যবর্তী কোণ, সিওডি এর যে মধ্যবর্তী কোণ, সেটা কত হবে? সেটা হবে 180 ডিগ্রি, বা সি, এই যে সি, এটা সমান চলে আসবে কি বলতো? মাইনাস ডি। ঠিক আছে, তাহলে আলফা কত? আলফা তোমার হবে 180 ডিগ্রি। তখন তুমি এখান থেকে সি ডট ডি যেটা মান পাবা, অতএব সি ডট ডি, সি ডট ডি সমান সমান কত? সিডি কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি মান কত? -1, তার মানে মাইনাস সিডি। এটা হবে তোমার অ্যান্সার, যেটা দেওয়া আছে আমাদের বি নাম্বারে। তো বুঝতে পারছো কোন ভাবে ঘুরাই দিবে? তোমাকে দুই ভাবে এখান থেকে প্রশ্ন দিতে পারে, হয় এ ডট সি, বি ডট সি বের করো, অথবা এই যে সি ডট ডি বা ডি ডট সি বের করো। জাস্ট মধ্যবর্তী কোণের কনসেপ্টটা বুঝলেই তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝছো, না বুঝলে জানাবা। এবার দেখো দুইটা সমান ভেক্টর, শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে দুইটা সমান ভেক্টরকে তুমি যদি শূন্য ভেক্টর পেয়ে যাও, তাহলে কি হবে? তাহলে শূন্য ভেক্টর মানে কি বলতো? শূন্য ভেক্টর পাইতে হলে তোমাকে অবশ্যই লব্ধি নিতে হবে। দেখো পি ভেক্টর, তার সাথে তুমি যদি একটা মাইনাস পি ভেক্টর যোগ করো, তাহলে কি হয়ে যাচ্ছে? 0 না? এই পি এ মান কিন্তু সমান, মান কি সমান, বাট কি দিক বিপরীত না? তাহলে মান সমান দিক বিপরীত, এটা কি বলতো? এদিকে গেল পি, এদিকে গেল হচ্ছে মাইনাস পি। মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ অবশ্যই 180 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলেই আমরা কি বলতে পারি? যে দুইটার লব্ধিটা কি হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন চলে যায়, দেখো স্কেলার গুণনের উদাহরণ কত? তাহলে আমাদের যেখানে কাজ, এখানে আমাদের যে কাজ নির্ণয়ের যে কাজ, প্রথমে কি দিয়েছে? কাজ ডাব্লিউ এর কত আমরা জানি? এফ ডট এস। স্কেলার গুণ মানে কি? স্কেলার গুণ মানে ভাই তোমার হচ্ছে ডট গুণ। স্কেলার গুণ মানে হচ্ছে ডট গুণ। আর তোমাকে যদি বলে ভেক্টর গুণ, তোমাকে বলে ভেক্টর গুণ। ভেক্টর গুণ কোনটা? ভেক্টর গুণ হচ্ছে ক্রস গুণ। ঠিক আছে, কারণ কি এই ডট গুণের যে রেজাল্টটা পাওয়া যায়, ডট গুণের যে রেজাল্ট, এই রেজাল্টটা কি বলতো? রেজাল্টটা হচ্ছে স্কেলার। ঠিক আছে, আর ভেক্টর গুণের যে রেজাল্ট, ভেক্টর গুণের যে রেজাল্ট আমরা পাবো, সেটা কি বলতো? একটা ভেক্টর রাশি, সেটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এই জন্য একটা ভেক্টর গুণও বলা হয়। তাহলে ডাব্লু, এই যে কাজ, এ নাম্বার অপশন আমরা কি পাচ্ছি? এ নাম্বার অপশনটা দেখো, কাজ, কাজ ডাব্লিউ এফ ডট এস। তাহলে এটা কি বলতো? ডট গুণ পাচ্ছি না? ডট গুণ, তার মানে আমাদের অ্যান্সারটা কি? কাজ। এখানে বল যদি হিসাব করি, বল এটা সমান কি বলতো? একটা বলের সাথে জাস্ট এ হচ্ছে একটা এ হচ্ছে আমাদের ত্বরণ ভেক্টর রাশি, এর সাথে এম, এটা স্কেলার, ডট গুণ না কিন্তু ডিরেক্ট গুণ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ডট গুণ না, তাহলে এটা আমাদের হবে না। এরপর আমরা যদি টর্ক দেখি, টর্ক টাও, এটা সমান কি বলতো? টাও সমান হচ্ছে আর ক্রস এফ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কি বলতো? সি নাম্বার টর্ক আর ক্রস এফ, এটা কি আমাদের ভেক্টর রাশি না? ক্রস গুণ ভেক্টর। ঠিক আছে, এবার ডি নাম্বার যদি দাও, কৌণিক ভরবেগ এল। ঠিক আছে, এটা সমান আমরা কি জানি? আর ক্রস পি, আর ক্রস পি। সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আর দেওয়া থাকতে পারে, এফ দেওয়া থাকতে পারে, বলবে যে টর্ক বের করো, তখন তুমি আর এবং এফ ক্রস গুণ করবা। ঠিক আছে, আর এবং আর কিন্তু আগে, এফ দিলে কিন্তু আগে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আর ক্রস এফ, আর ক্রস পি, বোঝা গেল? তো সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের অ্যান্সারটা কি এখানে? স্কেলার গুণের উদাহরণ হচ্ছে কাজ। আর যদি ভেক্টরের উদাহরণ, তাহলে টর্ক, কৌণিক বেগ, এগুলো হচ্ছে ভেক্টর, এগুলো হচ্ছে ভেক্টর গুণ। এগুলা কি বলতো? এগুলো হচ্ছে ভেক্টর গুণ। পরবর্তীতে আসো, সামান্তরিকের কর্ণ দেওয়া আছে এ আর বি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? তো তোমাকে এখানে দুইটা জিনিস দেওয়া থাকবে। এটা যদি বাহু, তোমাকে যদি দেওয়া থাকে কি বাহু দেওয়া থাকে, মনে করো বাহু, যদি যদি পিও কিউ বাহু হয়, যদি পিও কিউ বাহু হয়, তাহলে বাহু হলে ক্ষেত্রফল কত বলতো? বাহু হলে আমাদের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কত হবে? ডিরেক্ট আমরা জাস্ট এ পি ক্রস কিউ করে দেবো, অর্থাৎ দুইটা ভেক্টরের বাহুগুলোর ক্রস গুণনের মানটাই হবে ক্ষেত্রফল। এবার এখান তোমাকে যদি বলে যে পিও কিউ, আচ্ছা এখানে আমাদের যেহেতু এ বি দেওয়া আছে, তাহলে আমরা এ বি দিয়েই করি। ঠিক আছে, তোমাদের এখানে কি বললো? যে এ বি, যদি
যদি তোমাকে বললো যে এ ও বি কর্ণ হলে আমাদের যে ক্ষেত্রফল সেটা হবে কি বলতো, জাস্ট হাফ নিয়ে আসতে হবে আর এ ক্রস বি এর মান নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি এর মানকে তুমি হাফ দিয়ে গুণ করলেই তোমার ক্ষেত্রফল পাবো। কখন? যদি কর্ণ দেওয়া থাকে, আর বাহু দেওয়া থাকলে জাস্ট এইটার ক্রস গুণ বের করে তার মানটাই হবে ক্ষেত্রফল। ঠিক আছে, বাহু দেওয়া থাকলে জাস্ট ক্রস গুণ, আর হচ্ছে কর্ণ দেওয়া থাকলে ক্রস গুণ করে তার মানকে হাফ দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু কর্ণ দেওয়া আছে তাহলে অতএব আমরা এ ক্রস বি মানটা বের করে ফেলি। তো দেখো এ ক্রস বি এটার মানটা কি হবে, এ ক্রস বি এর যে মান সেটা আমরা জানি হচ্ছে প্রথমে আই লিখবো, তারপরে জে লিখবো, তারপর কে লিখবো, এরপরে সহগুলা লিখবো। যেহেতু এ প্রথমে লিখছি তাহলে এ এর মানগুলো আগে বসাবো, আই, তারপর হচ্ছে দেখো -1, তারপর হচ্ছে 2, এরপরে যদি আসি এরপর হচ্ছে 1 আছে, এরপর হচ্ছে -2 আছে, এরপর হচ্ছে -4। ঠিক আছে, তো এটার ভ্যালুটা আমরা বের করবো। তো চলো আমরা বিস্তার করে ফেলি। আয়ের সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে আয়ের সারি কলাম বাদ, তাহলে মাইনাস এখানে তোমার মান তুলতে ভুল আছে। ঠিক আছে, এখানে মান তুলতে ভুল করছে, এটা তোমার হচ্ছে +4 হবে, এটা +4 হবে, এটা হচ্ছে +4। তাহলে দেখো আই জয়েন, তাহলে -4 এখানে পাইলাম -4। দেখো মাইনাসে মাইনাসে কত, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, -4 সামনে কি মাইনাস ছিল না, তাহলে সূত্রে কি মাইনাস হয়ে যায়। দেখো মাইনাস হচ্ছে প্লাস, এখানে 4 হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো মাইনাস জে, যদি নেই জে বরাবর সারি কলাম বাদ দিতে হবে। তাহলে দেখো 3 4 কত 12 হয়, 3 4 কত 12, আর দেখো এই যে 2 1 কে 2, তাহলে সামনে কি মাইনাস। ঠিক আছে, প্লাস হচ্ছে আমরা কে বরাবর যদি বিস্তার করি, কে সারি কলাম বাদ, -6, দেখো -1 কে মাইনাস সামনে একটা মাইনাস থাকে তাহলে +1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ধরো এটা তো 0 হয়ে গেল, আর এখানে দেখো কত 10, তাহলে দেখো -10 জে, আর এখানে পাচ্ছি কত -5 কে। তাহলে আমাদের ক্রস গুণটা পাইলাম। ঠিক আছে, ক্রস গুণ, এবার এর মানটা বের করতে হবে, অতএব আমরা যদি এ ক্রস বি বের করতে যাই তাহলে এটা কি হবে, এই মানকে আমরা কি করব, যে 10 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। ঠিক আছে, এটা পাবো। ক্ষেত্রফল বের করলে কি পাবো, তো ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল এটা সমান কত, হাফ ইন্টু রুট ওভার কত 125। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলেই তোমরা এখানে একটা ভ্যালু পেয়ে যাবা। ওকে, ক্যালকুলেট করলে একটা ভ্যালু হবে, তাহলে 125। তাহলে এখানে কি বলতো 10 এর থেকে একটু বেশি হবে, 10 এর থেকে একটু বেশি, তাকে 2 দিয়ে ভাগ করলে কত, 5 এর কাছাকাছি। তো 5 এর কাছাকাছি মান কত, এ নাম্বার। তোমরা হ্যান্ড ক্যালকুলেশন গুলো কিন্তু এভাবে করে ফেলতে পারো। ঠিক আছে, আর যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ আছে তো তোমরা ক্যালকুলেটর দিয়ে দুমদাম করে ফেলতে পারবা। ওকে, তো পরবর্তী প্রশ্নে যাই। দেখো আমাদের ত্রিমাত্রিক ভেক্টর আর দেওয়া আছে, তাহলে y অক্ষের উপাংশ কত। দেখো y অক্ষের উপাংশ মানে কি, y অক্ষের উপাংশ মানে y অক্ষ বরাবর কে কাজ করে বলতো, y অক্ষ বরাবর যে কাজ করে না, যে কাজ করে। তাহলে আমি যদি একটা ভেক্টর দিয়ে বলি, একটা ভেক্টর দিয়ে তোমাকে যদি বলি, দেখো এখানে তোমার হচ্ছে আর ভেক্টর নিলাম, এটাই দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এক্স আই প্লাস মনে করো এ ওয়াই। ঠিক আছে, এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড কে। ঠিক আছে, আই এর সগ এক্স, জে এর সগ এ ওয়াই, জেড এর সগ এ জেড। তাহলে এখানে এক্স যেটা, এক্স হচ্ছে কি বলতো, এক্স বরাবর উপাংশ, বোঝা গেল। এক্স বরাবর উপাংশ কি হচ্ছে, আই এর সগটা হয়ে গেল। এ ওয়াই এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের ওয়াই বরাবর উপাংশ। এ জেড এটা কি বলতো, জেড অক্ষ বরাবর উপাংশ। তাহলে বুঝতে পারলা, তাহলে আই মানে কি, আই বরাবর কে আছে, এক্স আছে, জে বরাবর কে আছে, ওয়াই আছে, কে বরাবর কে আছে, জেড আছে। তাহলে যেই অক্ষ বলবে ওইটার সহগ আমি নিয়ে নিব। ঠিক আছে, যে অক্ষ হলো ওইটার সহগ আমি নিয়ে নিব। তাহলে ওয়াই অক্ষের উপাংশের মান কত, জে বরাবর না, তাহলে এই যে 5, এই 5 হবে আমাদের ওয়াই অক্ষের উপাংশ। যদি বলতো এক্স অক্ষের উপাংশ তাহলে কি 3 হইতো, যদি বলতো জেড অক্ষের উপাংশ তাহলে কি হইতো, 5 হইতো। ঠিক আছে, তো এইভাবে আমাদের লাগবে অ্যান্সার করে। আমি যদি এটা ইন্ডিকেট করে দিই, এটা কি ওয়াই অক্ষ, তারপর 3 এটা কি বলতো এক্স অক্ষ, তারপর 4 এটা কি বলতো জেড অক্ষ। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে দেখো ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। ভেক্টর, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমাকে বলতে পারে যে এক্স ওয়াই অক্ষে এর মান, আচ্ছা এক্স ওয়াই অক্ষে কে কে কাজ করে বলতো, এক্স অক্ষে কাজ করে আই এবং ওয়াই অক্ষে কাজ করে কে, জে। তাহলে এক্স ওয়াই অক্ষে কে কে আছে বলতো, এক্স ওয়াই অক্ষে আর এক্স ওয়াই যদি আমরা নেই, দেখো এক্স বরাবর কি আছে, আই জে না, তাহলে এই যে আই জে এর পার্টটা নিব, 3i প্লাস হচ্ছে 5j। ঠিক আছে, যেহেতু মান বের করতে বলছে তখন তুমি যে মানটা নরমালি রুট ওভার 3 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার বের করবা। আবার তোমাকে অনেক সময় ওয়াই জেড বরাবর মান বের করো, তাহলে ওয়াই জেড বরাবর কি কাজ করছে, ওয়াই জেড দেখো 5j
প্লাস হচ্ছে 4k, এটা হচ্ছে y z বরাবর। যদি তোমাকে বলে zx বরাবর কে কাজ করে, zx, তাহলে x বরাবর কি আছে 3i, 3i প্লাস দেখো এখানে কি আছে, z বরাবর কি আছে বলো তো 4k। তো এইভাবে যেই অক্ষ বলবে xy বললে x এর পার্ট নিব, y এর পার্ট নিব, zx বললে z এর পার্ট নিব, x এর পার্ট নিব, yz বললে y এর পার্ট নিব, z এর পার্ট নিব, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা মানগুলা বের করব। এরপর আসো ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত আমরা খুবই একটা ইজি প্রশ্ন, এটা কুমিল্লা আসছে 13-14, এটা কিন্তু 20 মিনিটের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেটা দেখো গুণ টানা নৌকার যে গতিটা, ঠিক আছে। তো আমরা ভেক্টর বিভাজনের যে শর্তটা পাবো সেটা হচ্ছে গুণ টানা নৌকার যে গতি সেটা, ঠিক আছে। বা দেখো কোন স্থানে বাতাস 20 কিলোমিটার পার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি, কার সাথে, পশ্চিম দিকের সাথে, তাহলে দক্ষিণ দিক থেকে বইছে, বাতাসের বেগের উত্তরমুখী উপাংশ কত, ঠিক আছে। তাহলে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, তাহলে আমাদের ডায়াগ্রামটা লাগবে এখানে। আমাদের ডায়াগ্রামটা যদি আঁকাই দেখো, তাহলে আমাদের এখানে যদি দেখি আমরা, দেখো পূর্ব, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের পশ্চিম, এরপরে আমাদের যদি এটা উত্তর হয়, এটা যদি আমাদের দক্ষিণ হয়, তাহলে আমাদের কি বলছে যে হচ্ছে দক্ষিণ দিক থেকে, দক্ষিণ দিক থেকে বাতাস কার সাথে কোণ, কোণটা কার সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকের সাথে, তাহলে পশ্চিম দিকে যদি এটা হয় তাহলে পশ্চিম দিকের সাথে মনে করো কোণ কত, এই যে 60 ডিগ্রি, ঠিক আছে, পশ্চিম দিকের সাথে কোণ 60 ডিগ্রি। তাহলে এখন তোমাকে বলছে যে হচ্ছে বাতাসের উত্তরমুখী উপাংশ, তাহলে উত্তর দিক, ঠিক আছে। আচ্ছা উত্তর দিক, তাহলে এখানে আমাদের এড করতে হবে, তাহলে উত্তর দিক কোনটা, এই যে এই সাইডে আছে না উত্তর দিক, এটা আছে উত্তর দিক, তাহলে উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোণ আমাদের লাগবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, বাতাসের বেগের উত্তরমুখী উপাংশ, তাহলে উত্তরমুখী যদি আমরা যাই তাহলে উত্তরমুখী কোন দিক আছে, এই দিক বরাবর না, এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর আমাদের যে ভেক্টর, এই ভেক্টরের মানটা কত আসছে, ভেক্টরের মানটা কত আসছে এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। যদি আমরা এখান থেকে হিসাব করি, এতটুকু কত হচ্ছে, এতটুকু হচ্ছে আমাদের, এতটুকু কত, এতটুকু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে টোটালটা কত হচ্ছে, টোটালটা দেখো 180 ডিগ্রি, তাহলে টোটাল কোণ কত হচ্ছে, টোটাল কোণ হচ্ছে 3/3 চতুর্ভাগে চলে আসছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে যদি এইভাবে ধরে দেখো বিপরীত কোণ হিসাবে এই কোণটা কত, এই কোণটা আমার কি 60 ডিগ্রি না, এই কোণটা আমাদের 60 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এই বরাবর কি, যার সাথে কোণ, যার সাথে কোণ সেই বরাবর আমরা কি নিব cos, আর যার সাথে কোণ নাই, ঠিক আছে, যার সাথে কোণ নাই, যার সাথে কোণ নাই তার সাথে কি হবে, তার সাথে হবে cos। তাহলে উত্তর দিকের যে উপাংশ আমরা যদি নেই vn বা নর্থ দিকে যদি উপাংশ নেই, তাহলে আমরা কি পাবো বলতো, তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের কত 20 না, তাহলে 20 গুণন sin 60 ডিগ্রি, 20 গুণন sin 60 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা 20 গুণন sin 60 ডিগ্রি মান কত, √3/2, তাহলে এটা কাটলে কত থাকে 10, তাহলে 10√3, 10√3 এটা হবে আমাদের মান, এটার ভ্যালু তোমার কাছাকাছি চলে আসবে, ঠিক আছে, ওইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা 3√3 মান হচ্ছে 1.7 এরকম কাছাকাছি মান, তাহলে 1.7 কে 10 দিয়ে গুণ করলে 17.72 বা এরকম আসে, 32 এরকম মান আসে, তাহলে এই নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যদি যাই, দেখো এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হলে এ আর বি এর মান কত হবে, তার মানে এখানে তোমাকে বলছে যে এ প্লাস বি, এই এ প্লাস বি এর যে মান এবং এ মাইনাস বি এটা, এটা ইকুয়াল, ঠিক আছে, এটা ইকুয়াল, তাহলে মধ্যবর্তী কোণ কত, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে এ ও বি এর যে মধ্যবর্তী কোণ কত, এখানে ডাইরেক্ট 90 ডিগ্রি, ঠিক আছে, এ আর বি এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে প্রপার্টি, যদি এ আর বি যদি লম্ব হয়, এ আর বি যদি লম্ব হয়, এরপরে দেখো আমাদের, আচ্ছা দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে এখানকার যে প্রপার্টি সেটাই হচ্ছে আমাদের এদের যে লব্ধি, এখানে আর ম্যাক্স, ঠিক আছে, আর ম্যাক্স সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধি এটা কি হবে, সমান হবে, তার মানে তুমি এখানে বলতে পারো এ প্লাস বি
a প্লাস বি এটা সমান কি আমরা a মাইনাস বি লিখতে পারি যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আমাদের এই শর্তটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। যেরপর দেখো নদীর স্রোতে 3 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, 3 কিলোমিটার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভি দেওয়া আছে। তাহলে মাঝি তোমার স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে করে 40 কিলোমিটার বেগে নৌকা চালাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ ইউ এবং নৌকার বেগ কত ভি, ঠিক আছে। নদীটি 2.0 কিলোমিটার চওড়া হলে এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে মাঝির সময় কত। তাহলে এই যে সময়টা বের করার ক্ষেত্রে আমাদের যে লব্ধিটা লাগবে, ঠিক আছে, স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতে। তাহলে এখানে আছে কোণ কত 30 ডিগ্রি। তাহলে আমাদের ভি, এই ভি বরাবর যে উপাংশ, এই বরাবর যে নৌকা যাচ্ছে এই ভি সাইন আলফা এই উপাংশ আমাদের লাগবে, ঠিক আছে, এই উপাংশটা লাগবে। তাহলে আমাদের যে সময় আমরা কিভাবে বের করব, এই সময় মানে কি বলতো দূরত্ব ভাগ হচ্ছে কতটুকু বেগে যাচ্ছে, তাই না। তাহলে দূরত্ব কি পারের দৈর্ঘ্য ডি ডিভাইড বাই এখানে উপাংশটা কত হচ্ছে এর সাথে 30 ডিগ্রি কোণ। আমাদের উপাংশ লাগবে কি এই বরাবর যদি আমরা দেই তাহলে কি ভি সাইন আলফা, ঠিক আছে, ভি সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে বলতো ডি কত, ডি দেওয়া আছে কত, এখানে তোমাদের ডি দেওয়া আছে কত পারের দৈর্ঘ্য বা এখান থেকে আমাদের যে দূরত্ব সেটা দেওয়া আছে 2 কিলোমিটার, ঠিক আছে, 2 কিলোমিটার চওড়া। তাহলে 2 ডিভাইড বাই ভি কত, ভি দেওয়া আছে আমাদের 4 গুণন দেখো সাইন কত, সাইন এখানে 30 ডিগ্রি, ঠিক আছে, সাইন এখানে 30 ডিগ্রি মান যদি বসায় দাও তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 30 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ দিয়ে কাটলে দেখো কত থাকে 2, 2 বাই 2 মানে কত 1। আলটিমেটলি 1 কত বলতো 1 আওয়ারে আসবে, মানটা কত আসবে 1 আওয়ারে। যেহেতু আমরা বেগটা কি বসাইছি কিলোমিটার পার আওয়ারে নিছি, যদি আমরা সেকেন্ড মিটার পার সেকেন্ড নিতাম তাহলে টি আসতো কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কত, অ্যান্সারটা হচ্ছে তোমার 1 আওয়ার, ঠিক আছে, বা 1 ঘন্টা। বোঝা গেল। তাহলে সময় বের করার সূত্র কি টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ওকে, এরপর আমরা যদি যাই ভেক্টরের আরেকটা প্রশ্ন দেখো, এই যে এ ডট এ ও বি যদি লম্ব হয় তাহলে কি হবে, এ ও বি লম্ব হলে আমরা জানি কি ডট গুণ কত হয়, ডট গুণটা কত হয় 0। এটা একটা প্রপার্টিজ হতে পারে, আরেকটা প্রপার্টিজ হতে পারে এটা হচ্ছে এ প্লাস বি এর মান, হ্যাঁ, এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মানটা কি হবে সমান হবে। এই দুটা থেকে কিন্তু হিউজ প্রশ্ন আসে, এটা থেকে হিউজ মানে এই প্রশ্নটা এমন কোন বিশ্ববিদ্যালয়ে আসা নাই, ঠিক আছে, প্রত্যেকটা ভার্সিটিতে এই টাইপ থেকে প্রশ্ন আসছে এই প্রশ্নটা। পরবর্তীতে আসো, এখানে বলছে মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নেওয়ার জন্য ভেক্টর ব্যবহার করে, সেটা হচ্ছে মেইনলি অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে এই যে আমাদের একটা মূল বিন্দু ও, তাহলে এখানে একটা মনে করো বিন্দু আছে পি, তাহলে এটা যে ভেক্টর ফর্মে আমরা নিব সেটা হচ্ছে কেবল তো অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে অবস্থান ভেক্টর বের করা কিভাবে, এখানে এক্স ওয়াই জেড তোমাকে দেওয়া আছে, তো তুমি সুন্দর মতো জাস্ট ওপি ভেক্টর, এই যে ওপি ভেক্টর এটা সমান কিভাবে লিখতে পারো, এটা সমান হচ্ছে এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে, ঠিক আছে, ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে, এটা অবস্থান ভেক্টর পেয়ে যাবা। তো তোমাকে যদি মনে করো পি দেওয়া আছে, মনে করো 3i 2 তারপর হচ্ছে 5 এটা দেওয়া আছে, আবার কিউ দেওয়া আছে, তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে কিন্তু 5 3 8, ঠিক আছে। তোমাকে বললো যে পি কিউ ভেক্টর মানটা কত, তুমি এখান থেকে ডাইরেক্ট লিখবা, দেখো কিউ থেকে পি বাদ দিবা, ঠিক আছে। তাহলে কিউ থেকে পি বাদ দিয়ে কিভাবে করবা, দেখো তুমি এখানে লিখবা হচ্ছে 5 - 3 i x অক্ষ বরাবর যেগুলো আছে ওগুলা বাদ দিবা, তাহলে x ডেল x, ঠিক আছে। তাহলে x বরাবর কি আছে i না, তাহলে i প্লাস y বাদ দিবা, তাহলে দেখো y2 মাইনাস y1, তাহলে দেখো 3 মাইনাস হচ্ছে 2, এটা কি y বরাবর যে কাজ করে। এবার দেখো z এর জন্য আসো, তাহলে z2 মাইনাস z1, তাহলে এখানে কি পাবা 8 মাইনাস হচ্ছে 5, এটা কি a হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা ভেক্টরটা পেয়ে যাব 2i প্লাস হচ্ছে কিন্তু এখানে পাচ্ছি কত j প্লাস দেখো এখানে পাচ্ছি হচ্ছে 3k। তো এটা কিন্তু অবস্থান ভেক্টর তোমাকে মান বের করতে বসে, ঠিক আছে, এখানে মান বের করতে বসে। তো তোমার এখানে মান যদি বের করতে চাও তাহলে হচ্ছে এখানে আমাদের আগে ভেক্টর ফর্মটা লিখি, এটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর, ঠিক আছে, পি কিউ ভেক্টর। তোমাকে এখন অনেক সময় মান বের করতে পারে, অতএব পি ডট কিউ, অতএব পি কিউ ভেক্টরের যে মান এটা সমান কত হবে রুট ওভার 2 এর উপর স্কয়ার যোগ হচ্ছে 1 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার। তো এই ফরম্যাটে কিন্তু অনেক সময় তোমাকে দিবে, ঠিক আছে। তো হলে আমাকে বলবে যে পি কিউ এটা সমান হয়তো ভেক্টর দিতে পারে অথবা এর মান বের করে দিতে পারে। এরপরে দেখো সমান্তরাল একক ভেক্টর, তো কোন ভেক্টর একক ভেক্টর কিভাবে বের করতে হয়, তো আমরা যদি একক ভেক্টর কি পাবো, সমান্তরাল দিকে একক ভেক্টর, দিকটা কিন্তু ইম্পর্টেন্ট, সমান্তরাল লম্ব দিকে দুইটা কিন্তু আলাদা। সমান্তরাল যদি সমান্তরাল দিকে বলে, ঠিক আছে, সমান্তরাল দিকে একক ভেক্টর সেটা কি বলতো ভেক্টর, যে ভেক্টর বলছো ওই ভেক্টর ডিভাইড বাই তার মান, ঠিক আছে। তাহলে দিকটা কি হবে, দিক হবে মেইন ভেক্টরের সমান্তরালে,
সমান্তরালে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেখো তাহলে ভেক্টরটা বের করি, তাহলে আমাদের আর ভেক্টর যদি ক্যাপ দ্বারা প্রকাশ করি, আর ভেক্টর একক ভেক্টর, উপরে কে বিভক্ত আর ভেক্টর ডিভাইড বাই আর ভেক্টরের মান। তাহলে এখানে আর ভেক্টরটা লিখি আমরা 4i প্লাস হচ্ছে -6j প্লাস হচ্ছে 12k। তাহলে নিচে কি হবে, এদের মানটা বের করতে হবে, রুট ওভার 4 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার। তাহলে এখানে মানটা কত আসে বলতো, 4 4 16 আর এখানে আছে 36 পাবো, তারপর হচ্ছে 12 144। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে রুট করে আমরা মানটা আনবো, তো তোমার এখানে চলে আসে হচ্ছে 96, ঠিক আছে। 96 কে রুট করলে পাবো হচ্ছে আমরা 14। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে দেখো 4i মাইনাস হচ্ছে 6j প্লাস হচ্ছে 12k, ঠিক আছে, ডিভাইড বাই তুমি এখানে পাবো হচ্ছে কত 14, ঠিক আছে 14। তাহলে এটা ভাগ করে দিবা, দেখো উভয়পক্ষে 2 2 দিয়ে ভাগ করা যায়, তো তুমি চাইলে এখানে আলাদা হবে, দেখো 4/14i মাইনাস হচ্ছে 6/14j প্লাস হচ্ছে 12 বাই হচ্ছে 14 ইনটু কে। তো উভয়পক্ষে 2 দিয়ে ভাগ করে দিতে তুমি এখানে পাবো হচ্ছে 2/7i মাইনাস হচ্ছে 3/7j প্লাস হচ্ছে 6/7k। তো এইভাবে আমাদের একক ভেক্টরগুলো লাগবে, ঠিক আছে, একক ভেক্টরগুলো লাগবে। এবার তোমাকে যদি অনেক সময় বলে লম্ব একক ভেক্টর, যদি বলে যে AOB এর লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর, তাহলে তুমি এখানে এটা সমান হবে এ যে দুইটা ভেক্টর বলবে, যে দুইটা ভেক্টর লম্ব দিকে বলবে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণ, ওই দুইটা ভেক্টরের ক্রস গুণ। এখানে সামনে প্লাস মাইনাস, দিকটা উপরে হতে পারে নিচে হতে পারে, নিচে হচ্ছে a ক্রস b এর মান, ঠিক আছে। লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর, একক কথাটা উল্লেখ থাকে, একক থাকলে এটা a ক্রস b। আর যদি জাস্ট বলে লম্ব দিকে ভেক্টর, জাস্ট লম্ব দিকে ভেক্টর যদি বলে কি থাকে, শুধুমাত্র লম্ব দিকে বলে, লম্ব দিকে ভেক্টর বললে তুমি শুধুমাত্র a ক্রস b বের করবা, ঠিক আছে, a ক্রস b। আর লম্ব দিকে একক ভেক্টর বললে, একক মানে কি, যে ভেক্টর তার মান দিয়ে ভাগ করতে হবে, এই যে এটাই হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। পরবর্তীতে আসো, এখানে আমরা নিউটনের বলবিদ্যা থেকে আমরা 24-25 আসা প্রশ্নটা দেখি। এখানে বলছে এই মিনিটে আসা একটা প্রশ্ন। তো 8.7 নিউটন বাতাসের বাধা অতিক্রম করে 2 কেজি ভরের একটি কাঁঠাল গাছ থেকে সোজা নিচের দিকে পড়ছে, তাহলে কাঁঠালের ত্বরণ কত? তার মানে এখানে আমাদের যে কনসেপ্টটা কাজে লাগবে সেটা হচ্ছে তোমাদের সামেশন অফ এফ ইকুয়াল টু কত এম, এইটা আমাদের লাগবে, ঠিক আছে। তো টোটাল বলটা কত, এখানে আমাদের প্রযুক্ত বল মাইনাস বাধা, ঠিক আছে, কতটুকু বাধানকারী করছে ইকুয়াল হচ্ছে এম এ, এটা হচ্ছে আমাদের লব্ধি ত্বরণ বা যেই ত্বরণে পড়তেছে, যেই ত্বরণে অ্যাকচুয়াল পড়তেছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে প্রযুক্ত বল, এখানে প্রযুক্ত বল মানে কি বলতো, নিচের দিকে পড়ছে না, নিচের দিকে যখন পড়ে কোনো একটা বস্তু যখন নিচের দিকে পড়ে তখন কি তার ওজনের সমান বল পড়ে না, তাহলে এটাই আমাদের এখানে প্রযুক্ত বল, এটাই আমাদের এখানে প্রযুক্ত বল। আর বাধাদানকারী বল কি তার বিপরীত দিকে না, এটা কত দেওয়া আছে 8.6 নিউটন, ঠিক আছে 8.6। তো দিকটা কি হচ্ছে, দিকটা ইম্পর্টেন্ট। তাহলে mg প্লাস হলে 8.6টা কি মাইনাস, এটা হচ্ছে মাইনাস কেন, কারণ দেখো বল একটা কি ভেক্টর রাশি না, তাহলে এটা যদি নিচের দিকে হয় তাহলে এটা বিপরীত দিকে কি হবে, এটা নেগেটিভ হবে। তাহলে ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিব, দেখো এখান থেকে অতএব এম এ এটা সমান আর কি পাবো প্রযুক্ত বল কি হচ্ছে ভাই, প্রযুক্ত বল হচ্ছে আমাদের mg, ঠিক আছে, মাইনাস দেখো বাদানকারী বল কত 8.6 না 8.6। তাহলে এখান থেকে দেখো তোমাকে কাঁঠালের ত্বরণ বের করতে বলছে, তাহলে ত্বরণটা লাগবে এম দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে জি থাকলো মাইনাস 8.6 ডিভাইড বাই এম। তাহলে ভ্যালুগুলো বসাই দাও, জি এর মান 9.8 মাইনাস 8.6, এম কত ভর দেওয়া আছে 2 কেজি, তাহলে এটা দিয়ে ভাগ করলে তুমি কি পাবা, 8.6 কে ভাগ করলে তুমি 4.3 পাবা। 9.8 মাইনাস হচ্ছে 4.3, তো তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে কত ভাই, এখান থেকে পাচ্ছ হচ্ছে 5.5, ঠিক আছে। তো 5.5 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আছে 5.5 মিটার পার সেকেন্ড। এখানে ইম্পর্টেন্ট দেখো এককটা দেখো, এখানে দেখো 5.5 থেকে তুমি এ দাগাতে যাবা, বাট দেখো এই যে একক কি দেওয়া আছে -1, বাট আমার কি লাগছে ত্বরণের একক কি ইনভার্স 2, ms ইনভার্স 2, দেখো 5.5 এখানেও 5.5, তুমি এর দাগায় আসবা, বাট এককটা তুমি খেয়াল করবে না, ভুল করে আসবা। তো 5.5 ms ইনভার্স 2। তাহলে সহজ প্রশ্ন, এখানে ট্রিক্সটা খাটাইছে কি এককে যে, ঠিক আছে। দেখো 6.5 5.6, এককটা ইম্পর্টেন্ট, এককটা খেয়াল রাখবা যে এককটা ঠিক আছে কিনা, ত্বরণের একক কি ms ইনভার্স 2, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাকে ট্রিক্স খাটায় ভুল করাই দিবে। পরবর্তীতে প্রশ্ন দেখো নিউটন বলবিদ্যা থেকে পশ্চাৎ বেগ। আচ্ছা, যদি 5 কেজি ভরের একটি বন্দুক হতে 2 গ্রাম ভরের একটি গুলি 1000 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে আমরা জানি কি প্রাথমিক অবস্থায় কি বলতো, বন্দুক আর
বুলেট কি স্থির ছিল না, তাহলে আমাদের যে আমরা জানি কি শেষ ভরবেগ আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ, তাই না? আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ, তাহলে আদি ভরবেগটা কি জিরো না, প্রাথমিক অবস্থায় দুইটাই জিরো। তারপর আমরা কি পাচ্ছি, এই যে এম ভি, এমটা হচ্ছে বন্দুকের ভর বন্দুকের বেগ প্লাস এম ভি, ঠিক আছে? তাহলে আমাদের কি পশ্চাৎ বেগ মানে কি বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলছে, তাহলে ভি এই ভি সমান তুমি কি পাচ্ছ বলতো মাইনাস যে এম ভি ডিভাইড বাই বড় হাতের এম। তাহলে এখানে মাইনাস এম কত, বুলেটের ভর 20 গ্রাম, তাহলে 20 গ্রামকে আমাদের কেজি নিতে হবে, 20 গুণন 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে, গুণ ভি কত দেওয়া আছে, ভি হচ্ছে বুলেটের বেগ কত দেওয়া আছে বলতে 1000 না, তাহলে এই 1000 এর 10 টু দি পাওয়ার -3 এটা কাটা যাবে, ডিভাইড বাই এম কত দেওয়া আছে 5, দেখো এটা যাবে, তাহলে এটা দিয়ে কাটলে কত 4 থাকে না, তাহলে এটা হচ্ছে -4, ঠিক আছে? তাহলে দিক মাইনাসের কারণে হচ্ছে এটা দিক, এটা কি জিনিস করছে দিক, পশ্চাৎ দিক, এটা কি পশ্চাৎ মানে কি বন্দুক বুলেট ছুটছে এদিকে আর বেগটা কি হবে এইদিকে, ঠিক আছে? এটা হলো বুলেটের বেগ, এটা বুলেটের বেগ, আর এটা হচ্ছে বন্দুক হচ্ছে তার বিপরীত দিক থেকে গতিশীল হবে, ঠিক আছে? তাহলে এর জন্য আমাদের এটা কি পশ্চাৎ বেগ বলা হয়। তাহলে আমাদের অ্যানসারটা কি, এটা হচ্ছে এ নাম্বারটা 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 4 মিটার পার সেকেন্ড হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। এটা দেখো 24 পড়েছে বি ইউনিটে কিন্তু আসা একটা প্রশ্ন, আর আগেরটা এ মিটার ছিল। তারপর দেখো নিউটনের গতির সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কত, ক্রিয়া ও প্রতিক্রিয়া কি বলতো সমান এবং বিপরীত কিনা, সমান এবং বিপরীত, যদি এদিকে ক্রিয়া হয় তাহলে তার বিপরীত দিকে বলতো প্রতিক্রিয়া, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে বলতো 180 ডিগ্রি। এখানে অ্যান্সার কত, 3 নাম্বার। এবার দেখো একটি গুলির বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে, গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে, তাহলে গতিশক্তি ই এটা সমান আমরা জানি কি হাফ এমভি স্কয়ার না, হাফ এমভি স্কয়ার, তাহলে গতিশক্তির সাথে ভি এর সম্পর্ক কি স্কয়ার রাখেন না, তাহলে ভি কে যদি এন গুণ করা হয় তাহলে ই কত হবে এন স্কয়ার গুণ, গুলির বেগ দ্বিগুণ করা হয়েছে গতিশক্তি কত হবে এন স্কয়ার গুণ, ঠিক না, এন স্কয়ার গুণ, তাহলে আমাদের কি হবে বলতো 4 গুণ হবে, কি হবে 4 গুণ হবে, তার মানে ই টু এটা সমান কত, এটা সমান হবে এম স্কয়ার। এবারে বলের মাত্রা, বলের মাত্রা সময়, বল মানে কি এফ ইকুয়াল টু এম এ না, এফ ইকুয়াল টু এম এ, প্রত্যেকটা মাত্রাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে এম এর জন্য কি পাবো এম, আর এর জন্য পাবো কি এল টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের বলের মাত্রা এম এল টি ইনভার্স 2। এরপর আসো 17 নাম্বার, একটা সিলিন্ডারের ভর দেওয়া আছে তোমাকে, সিলিন্ডারের ভর দেওয়া আছে কত 50 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে 0.2 মিটার, সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেওয়া আছে 1 কেজি, জড়তার ভ্রামক কি আই দেওয়া আছে এটা। এবার সিলিন্ডার যখন 2 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক বা গড়াতে থাকে তাহলে মোট গতিশক্তি কত, তাহলে এখানে আমরা কি পাচ্ছি গড়ায় যাচ্ছে, তাহলে গড়ায় গেলে কি থাকে বলতো, গড়ায় গেলে তোমার কি থাকবে কৌণিক গতিশক্তি এবং কি রৈখিক গতিশক্তি দুইটাই থাকবে, কৌণিক গতিশক্তি রৈখিক গতিশক্তি দুইটাই থাকবে। তাহলে আমাদের গড়িয়ে গেলে, ঠিক আছে, যদি এখানে গড়িয়ে যায় কি থাকে, গড়িয়ে যায়, গড়িয়ে যদি যায় তাহলে আমরা গতিশক্তি টোটাল যে শক্তি ই এটা সমান আমরা জানি কি যে রৈখিক গতিশক্তি, ঠিক আছে, রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তিও আছে, আর কি আছে এখানে কৌণিক গতিশক্তিও আছে, ঠিক আছে, কৌণিক গতিশক্তিও আছে, কৌণিক গতিশক্তি। তাহলে রৈখিক গতিশক্তি মানে কি হাফ এমভি স্কয়ার, যেহেতু ভি দেওয়া আছে এখানে হাফ এমভি স্কয়ার, আর কৌণিক গতিশক্তি মানে কি হাফ আই ওমেগা স্কয়ার। দেখো তো ওমেগা কি কোথাও দেওয়া আছে, কৌণিক বেগ কি কোথাও দেওয়া আছে নাই, তাহলে আমাদের এটা কনভার্ট করতে হবে, কিভাবে কনভার্ট করব, দেখো হাফ এমভি স্কয়ার প্লাস হাফ আই মানে কি বলতো জড়তার ভ্রামক, তাহলে অক্ষের সাপেক্ষে সিলিন্ডারের জড়তার ভ্রামক কত হাফ এম আর স্কয়ার ইনটু ওমেগা মানে কি ভি বাই আর না, তাহলে ওমেগা স্কয়ার মানে কি আমরা ভি স্কয়ার বাই আর স্কয়ার, কারণ কি আমরা জানি ওমেগা সমান কত ভি বাই আর, ঠিক আছে, এবং আই সমান কি এখানে হচ্ছে হাফ এম আর স্কয়ার, এই ভ্যালুগুলো বসাইছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আর স্কয়ার কাটা গেল, তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, তার মানে আমি কি পাচ্ছি এখানে বলতো হাফ এম ভি স্কয়ার প্লাস হচ্ছে 1/4 এম ভি স্কয়ার, তাহলে এটা লসাগু করলে কি থাকে বলতো, লসাগু থাকলে তুমি বলছো 4, এখানে থাকলো 3/4 এম ভি স্কয়ার, ভ্যালুগুলো বসায় দাও, তাহলে 3/4 ইনটু এম এর মান কত, এম এর মান হচ্ছে 50 কেজি, এবং ভি স্কয়ার মানে কত 2 দুগুণে 4, ঠিক আছে, 4 4 কাটা 3 50 কত 150, তাহলে 150, ঠিক আছে, 150 জুল, যেহেতু গতিশক্তি জুল, তাহলে 150 জুল হচ্ছে এখানে আমাদের অ্যানসার। এইভাবে আমাদের খুব ইজিলি প্রশ্নগুলো দিবে, যদি গড়িয়ে চলে তাহলে কি থাকবে রৈখিক গতিশক্তি থাকবে, কৌণিক গতিশক্তি থাকবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের কৌণিক গতিশক্তির সূত্র কি হাফ আই ওমেগা স্কয়ার, বা আই সমান কি হাফ এম এম আর স্কয়ার, আবার আমাদের দেওয়া আছে কি ওমেগা, কিন্তু এখানে ওমেগার মান দেওয়া নাই, তাহলে আমরা ভি দিয়ে কনভার্ট করবো, দেখো যে ভি এর মানটা দেওয়া আছে এখানে, তো ওমেগা সমান কি ভি বাই আর, ওমেগা স্কয়ার মানে ভি স্কয়ার বাই আর স্কয়ার, ঠিক আছে, জাস্ট এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, দুইটা বল সাম্যাবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে কি হবে, তাহলে দুইটা বল যদি এখানে সাম্যাবস্থা তৈরি করে দেয় তাহলে লব্ধিটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এরকম একটা মান আমাদের লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো,
তো দুইটা বল যদি সমঅবস্থা তৈরি করতে হয় তাহলে এখানে আমাদের যে এরকম হইতে হবে p প্লাস কিউ এটা সমান 0 হইতে হবে, ঠিক আছে। তাহলে p প্লাস কিউ 0 কখন হবে? যখন আমাদের p মাইনাস কিউ এর মানটা কি হবে বলতো? কিউ এর মানটা হবে মাইনাস p এর সমান। তাহলে বল দুইটা মান সমান এবং তাদের বিপরীতমুখী হইতে হবে, তাহলে কি লব্ধির মানটা কি হবে? 0। লব্ধি 0 মানে কি? এটা সমঅবস্থা। লব্ধি 0 মানে সাম্যাবস্থায় কি বলতো? সাম্যাবস্থায় লব্ধি 0। পরবর্তীতে আসো, একটি ঘড়ির কাঁটার কৌণিক বেগ আছে। এখানে ঘড়ির কাঁটার ঘন্টার কৌণিক বেগ, ঠিক আছে। কিসের কৌণিক বেগ? ঘন্টার কাঁটা। তো তোমাকে ঘন্টার কাঁটা দিতে পারে, মিনিটের কাঁটা দিতে পারে, পর্যায়কালটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ এটা মানে কি বলতো? কৌণিক বেগ ওমেগা, এটা সমান আমরা জানি হচ্ছে 2 পাই ভাগ হচ্ছে টি। এই যে ভ্যারিটা করবে কি জানো? টি এর ক্ষেত্রে পর্যায়কাল। টিটা কি? টি হচ্ছে পর্যায়কাল, কত সময় পর পর আগের অবস্থায় ফিরে আসে, ঠিক আছে, পর্যায়কাল। তো আমাদের যে সেকেন্ডের কাঁটা যদি আমি বলি, সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে সেকেন্ডের কাঁটার যে টি এটা সমান কত? টি হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। এবার আমরা যদি বলে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটার ক্ষেত্রে আমাদের যে টি এটা সমান কত? 60 গুণন 60, কারণ কি 1 ঘন্টায় সে আগের অবস্থান ফিরে আসে না মিনিটের কাঁটা, তাহলে সেকেন্ডে কনভার্ট করবো কি 60 গুণন 60 সেকেন্ড দিয়ে। অবশ্য ঘন্টার কাঁটা, তাহলে ঘন্টার কাঁটার ক্ষেত্রে কি হবে বলতো? ঘন্টার কাঁটার ক্ষেত্রে আমাদের যে পর্যায়কাল সেটা কত? 12 ঘন্টায় একবার ফিরে আসে না, তাহলে 12 তার সাথে কি যে ঘন্টার জন্য কি 60 গুণন 60 এত সেকেন্ডে নিয়ে যেতে হবে, ঠিক আছে, এত সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ডে নিতে হবে। তাহলে এই ভ্যালুটা আমরা কি টি এর জায়গায় বসাবো। তাহলে মিনিটের কাঁটা বললে এটা বসাবো নিচে টি এর জায়গায়, সেকেন্ডের কাঁটা টি হলো 60 বসাবো। তাহলে বিভিন্ন জন্য আমরা বিভিন্ন পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে ভ্যালুগুলো বসাবো। তাই ঘন্টার কাঁটার ক্ষেত্রে ডাব্লিউ হলো কত? 2 পাই ডিভাইড বাই তুমি কি 12 গুণন হচ্ছে কত? 3600, আলটিমেটলি 3600 এত রেডিয়ান পার সেকেন্ড। তো এটা ক্যালকুলেটর তোমাদের যেহেতু আছে, মান বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। তো এটাকে মোটামুটি মুখস্থই চলে বলা যায়। মুখস্থ মানে অনেক সময় ইউজ করবো 1.45 10 টু দ্য মাইনাস, ঠিক আছে। এইভাবে তোমাকে মিনিটের কাঁটা বলতে পারে, তারপর হচ্ছে তোমাকে সেকেন্ডের কাঁটা বলতে পারে, তখন টি এর মানগুলো বসাই দিলেই তুমি মানটা পেয়ে যাবা। টি এর মানগুলো মাথায় রাখবা, ঠিক আছে। সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে 60 সেকেন্ড, মিনিটের কাঁটার ক্ষেত্রে 3600 সেকেন্ড, ঘন্টার কাঁটার ক্ষেত্রে 12 গুণন 36। পরবর্তীতে আসো, গাছ থেকে 2 কেজির একটি ফল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 8.6 নিউটন, ফলটির পতনের ত্বরণ কত? সেম কনসেপ্টের প্রশ্ন কিছু করলাম না? উপর থেকে নিচে পড়ছে এমজি বলে, পরে উপর থেকে বাধাদানকারী বল দেওয়া আছে এফ কে সমান কত দেওয়া আছে? 8.6। সেম প্রশ্ন, অ্যান্সারও সেম 5.5। জাস্ট এখানে ফল ছিল, এটা ছিল কাঁঠাল। তো এখানে নাও হতে পারে, একটু হিসাব করে দেখি চলো কি হতে পারে। তাহলে এখানে কি ছিল? এম এ সমান সমান কি? প্রযুক্ত বল mg মাইনাস হচ্ছে বাধাদানকারী বল। তো প্রযুক্ত বল কত? mg। আচ্ছা, এ সমান কত হবে? এ সমান কাটা, এখানে g থাকলো, মাইনাস হচ্ছে f কে কত? 8.6 ভাগ হচ্ছে 2। তাহলে দেখো এখানে 9.8 মাইনাস 8.6 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে? 4.3, ঠিক আছে। ওই তো আমাদের 5, এটা হচ্ছে आंसर, ঠিক আছে। এই যে বাধাদানকারী বলগুলা দেওয়া থাকলে আমরা প্রযুক্ত লব্ধি ত্বরণ বের করার কন্ডিশনগুলো এভাবে বের করব। প্রযুক্ত বল মাইনাস বাধাদানকারী বল ইকুয়াল টু হচ্ছে এম এ। এটা হচ্ছে লব্ধি ত্বরণ বা কত ত্বরণে এটা যাচ্ছে এক্সাক্ট। দেখো প্রফেসর আব্দুল সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটাকে একীভূত করেন? 2012 সালে আসা একটা প্রশ্ন। তো এটা হচ্ছে তড়িৎ চুম্বক বল ও দুর্বল নিউক্লিয় বল। এটা মূলত তারা কি করছিলেন? একীভূত করছিলেন, ঠিক আছে। তো অ্যানসারটা হচ্ছে ডি নাম্বার। আব্দুল সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন দুটাকে একীভূত করেন? তড়িৎ চুম্বক বল ও দুর্বল নিউক্লিয় বল। এবার আসো 22 নম্বর প্রশ্ন। দেখো 12 13 আসছে, 14 10 11 আসছে একই মানে। তো বলছে এখানে আমাদের ব্যাংকিং কোণের কনসেপ্টটা লাগবে। দেখো একটি রাস্তায় 60 মিটার ব্যাসার্ধে বাঁক নিচে আর এর মান দেওয়া আছে, ওই স্থানে 6 মিটার চওড়া এবং তার ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.6 মিটার উঁচু। তাহলে কতটুকু উঁচু? এইচ এর মান দেওয়া আছে। আর চওড়া, ঠিক আছে, চওড়া তার মানে এটা কি? আমাদের এক্স এর মান দেওয়া আছে, ঠিক আছে, এক্স এর মান দেওয়া আছে। চওড়া কতটুকু চওড়া আছে? এক্স। আচ্ছা, এক্স বা ডি আমরা বলতে পারি, এইচ বা ডি, এখানে ডিও বলতে পারি। চওড়া কতটুকু দেওয়া আছে, তাহলে সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নিতে পারে? তাহলে আমাদের যে যদি ব্যাংকিং কোণ থিটা হয়, ব্যাংকিং কোণ তোমাদের ভিটা বের করতে হবে, ঠিক আছে। ব্যাংকিং কোণ, এই ব্যাংকিং কোণটা কত? ব্যাংকিং কোণ থিটা হলে আমরা কি জানি যে tan থিটা এটা সমান কত? স্কয়ার বাই rg, এটা দিয়েও বের করতে পারি, অথবা sin থিটা সমান সমান কি? h ভাগ d। এখন থিটা যদি ক্ষুদ্র হয়, থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা লিখতে পারি যে tan থিটা এটা আর sin থিটা প্রায় সমান ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু v স্কয়ার বাই rg
এটা সমান লিখতে পারি এইচ ভাগ ডি। তোমাকে ভি এর মানটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে অতএব ভি স্কয়ার এটা সমান কি, ভি স্কয়ার সমান আর জি ভিতরে গুণ হয়ে যাবে। তাহলে দেখো ভি স্কয়ার সমান কি বলতো, আর জি এইচ ভাগ ডি। অতএব ভি সমান আমরা কি পাবো, ভি সমান হচ্ছে রুট ওভার আর জি এইচ ভাগ ডি। তো ভ্যালুগুলো বসায় দাও। তাহলে আর এর মান কত আছে, আর এর মান আছে 60 মিটার ব্যাসার্ধ, ঠিক আছে? তারপরে ইনটু আছে 9.8, তারপর হচ্ছে এইচ এর মান কত আছে, কতটুকু উঁচু, 0.6 মিটার উঁচু, ঠিক আছে? তারপর ডি এর মান কত আছে, 6 মিটার। তো এটা ক্যালকুলেশন করলেই আমরা মান পেয়ে যাব, দেখো 7.67 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এইভাবে আমাদের মানগুলো তোমাকে এইভাবে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে খুলনাতে তোমার এই টাইপটা আসতে পারে, ঠিক আছে? তো এই টাইপটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তোমাকে দেওয়া আছে, দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, চওড়া দেওয়া আছে, কিনারা কতটুকু উঁচু, এইচ দেওয়া আছে, ভি বের কত, তুমি ইজিলি জাস্ট tan থিটা ইকুয়াল টু sin থিটা করে দিবা, তারপর ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু এইচ বাই ডি, এখান থেকে ভি এর মানটা বের করবে। অনেক সময় তোমাকে এইচ ও বের করতে পারে, ডি ও বের করতে পারে, ভি দেওয়া আছে, আর জি দেওয়া আছে, অর্থাৎ এরকম চারটা রাশির মানের মধ্যে তোমাকে হচ্ছে যে কোনো তিনটা দেওয়া থাকলে অপরটা বের করে দিতে পারে, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করে মানটা বের করো। তবে কত আছে, 6.67, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি সবচেয়ে দুর্বল বল? তো দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বলটা আমাদের সবচেয়ে দুর্বল বল, এবং তড়িৎ চুম্বক সবল নিউক্লিয় বল নাই, সবল এটা দুর্বল নিউক্লিয়, এই যে সবল নিউক্লিয় বল এটা হচ্ছে শক্তিশালী, ঠিক আছে? শক্তিশালী, এটা আমাদের সবল নিউক্লিয় বল হবে। কোন বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য হলে বস্তুর কৌণিক ভরবেগ কত? কোন বস্তুর উপরে টর্কের যে লব্ধি, টর্ক যদি শূন্য হয় তাহলে বস্তুর কৌণিক ভরবেগ কত? তাহলে দেখো টর্ক এটা সমান আমরা কি জানি, টর্ক সমান আমরা জানি হচ্ছে আর ক্রস এফ, এটা জানি, এবং এটা হচ্ছে আই আলফা, ঠিক আছে? আই আলফা এটা হতে পারে, ঠিক আছে? আবার এখান থেকে হচ্ছে আলফা, এই আলফা সমান আমরা কি লিখতে পারি, আলফা সমান লিখতে পারি হচ্ছে ডি ডাব্লিউ ডি ওমেগা ডিভাইড বাই হচ্ছে ডিটি। এটা কি বলতো, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ মানে কি বলতো, কৌণিক এখানে একটু জিনিস ভুল আছে, তোমাকে কৌণিক ভরবেগটা বের করতে বলছে, ঠিক আছে? আমাদের সূত্রটা লাগবে, এখানকে জাস্ট সূত্রটা মাথায় রাখতে হবে, একটা সূত্র, ঠিক আছে? তাহলে আমাদের যে এখন আমাদের যে কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল এটা সমান আমরা কি জানি, কৌণিক ভরবেগ এল এটা সমান আমরা জানি হচ্ছে আই ওমেগা, ঠিক আছে? আই ওমেগা। তাহলে এখান থেকে দেখো এই যে আয়ের মানটা আমি পাবো, তাহলে আই, অতএব আই সমান আমি কি লিখতে পারি, আই সমান হচ্ছে টাউ বাই আলফা না? তাহলে টাউ তোমাকে 0 দেওয়া আছে, টাউ কি দেওয়া আছে বলছে, টর্কের লব্ধি শূন্য, তাহলে 0 বাই আলফা, তার মানে আই এর মান কত, 0। তাহলে এখান থেকে তুমি কি আই 0 ইনটু ওমেগা মানে কি 0 হচ্ছে না? তাহলে এল এর মানটা কত হচ্ছে, এল এর মানটা 0, তাহলে কৌণিক ভরবেগ কত হচ্ছে, 0 হয়। কথাটা বুঝো? তাহলে কোন বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য মানে টাউ এর মানটা 0, তাহলে টাউ সমান আমরা কি জানি, আই আলফা, মানে আইটাকে জড়তার ভ্রামক, আর কৌণিক ভরবেগ মানে কি, এল ইকুয়াল টু আই ওমেগা। তাহলে আই এর মানটা আমার লাগবে, তাহলে এই যে আই আলফা ইকুয়াল টু টাউ, তার মানে কি আই সমান আমি কি লিখতে পারি, টাউ বাই আলফা। টাউ এর মানটা কত, টর্কের মান 0, তাহলে 0 বাই আলফা মানে কত, 0 হবে। তাহলে এখান থেকে আই এর মানটা আমরা বের করছি প্রথম কন্ডিশন থেকে, দেন এল ইকুয়াল টু আই ওমেগা বসাই দিয়েছি, তাহলে কি 0 চলে আসে, ঠিক আছে? তো এইভাবে আমরা কন্ডিশনগুলো পাবো। এখান থেকে আরেকটা জিনিস প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমাকে দেখো, আবার দেখো টাউ, এই টাউ সমান আমি লিখতে পারি হচ্ছে আই আলফা। এই আলফা মানে কি বলতো, আলফা মানে হচ্ছে ডি ওমেগা বাই হচ্ছে ডিটি। এবার যদি টাউ ইকুয়াল 0 হয়, অতএব টাউ যদি 0 হয়, টাউ 0 হলে, 0 হলে কি হচ্ছে বলতো, 0 হলে তোমার আই ডি ডাব্লিউ বাই ডিটি এটা সমান কত, 0। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে কিন্তু ডি ডাব্লিউ বাই ডিটি সমান কি 0, মানে ওমেগাটা কি থাকে বলতো, ওমেগাটা ধ্রুবক থাকে, ওমেগাটা কি থাকে, ধ্রুব থাকে, ওমেগাটা কি থাকে, ধ্রুব থাকে। এটাও কিন্তু আসে অনেক সময়, ঠিক আছে? যে টর্ক যদি 0 হয়, টর্ক যদি 0 হয়, তাহলে কোনটা ধ্রুব থাকে, কৌণিক বেগটা ধ্রুব থাকে, কৌণিক বেগটা ধ্রুব থাকে।
এরপর আসো, নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান বস্তুতে ত্বরণ সৃষ্টিতে বস্তুর দ্বন্দ্বের ভ্রামক কি বলা হয়? নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান বস্তুতে ত্বরণ সৃষ্টিতে বস্তুর দ্বন্দ্বকের ভ্রামক, এই যে বস্তু প্রযুক্ত বলের যে দ্বন্দ্ব এর যে ভ্রামক সেটাই কি মূলত টর্ক। ঠিক আছে, টর্কের কাপল আসছে এখানে, দ্বন্দ্ব আছে, এটা আমাদের কি বলতো নিজের অক্ষের চারদিকে যখন ঘুরাইতে যাবা তখন যে প্রযুক্ত দ্বন্দ্ব সেটাই মূলত কি, দ্বন্দ্বটা মানে কি যে টাউ ইকুয়াল টু কত আর ক্রস এফ, এটা কি বলতো, এটা হচ্ছে টর্ক, এটা হচ্ছে কি টর্ক। ঠিক আছে, নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে যখন তুমি ঘোরাতে যাবা ঘূর্ণায়মান বস্তু, যখন তুমি একটা স্থির রৈখিক বস্তুকে যদি বল প্রয়োগ করো গতিশীল করে যাও তাহলে কি বল প্রয়োগ করবা না, এফ ইকুয়াল টু এম এ। ঠিক তেমনি ঘূর্ণায়মান বস্তু যখন ঘুরাইতে যাবা তো ঘুরাইতে গেলে যতটুকু বল দেওয়া লাগতেছে সেটা কি বলতো টর্ক তোমাকে যোগান দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, অ্যান্সার টর্ক হবে। এরপর আসো নিউটনের বলবিদ্যা থেকে আমরা পরবর্তী প্রশ্ন, এখানে বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে আগত 0.2 কেজি ভরের একটি বল একজন খেলোয়াড় ধরে 0.2 সেকেন্ড সময় থামিয়ে দিল। লোক কি থামাই দিছে, কিন্তু 0.2 সেকেন্ডে থামাই দিছে। থামানোর পরে আমাদের শেষ বেগ কত, জিরো না, শেষ বেগটা জিরো, তাহলে এটা কি আমাদের আদি বেগ। ঠিক আছে, আচ্ছা খেলোয়াড়ের কর্তৃক প্রযুক্ত বল কত, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হোয়াট, তো এটা আমরা খুবই ইজিলি বের করতে পারবো। তাহলে আমাদের আদি বেগ আছে, শেষ বেগ জিরো, তাহলে সময়ও দেওয়া আছে 0.2 সেকেন্ড। তাহলে এখানে আমরা দেখো এফ সমান আমরা জানি কি, এফ সমান জানি হচ্ছে এম এ, তাহলে এখান থেকে এম, এম মানে কি, এ মানে কি ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, তাহলে এখান থেকে ইজিলি মান বার করতে, যেহেতু থামাই দিচ্ছে তাহলে কি এটা মন্দন আছে, খেলোয়াড় প্রতি প্রযুক্ত বল দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের যে হচ্ছে এম এর মানটা যেহেতু আমাদের খেলোয়াড় বলছে, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল, তাহলে খেলোয়াড় কর্তৃক যদি প্রযুক্ত বল দিল এখানে একটা মোরলাস হবে। খেলোয়াড় যখন মারে তখন কি বলে মারছে না, আর যখন ধরতেছে, যখন একজন খেলোয়াড় ধরে, ঠিক আছে, তাহলে খেলোয়াড় যখন প্রযুক্ত বল ধরে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে মানটা চলে আসবে কি বলতো, মানটা পজিটিভ আনতে হবে। ঠিক আছে, কারণ প্রযুক্ত বলের কথা বলছে, তার প্রযুক্ত বলটা পজিটিভ হবে, তাহলে এখান থেকে আমরা এম এর মানটা কত পাচ্ছি, 0.2 গুণন এখানে মোরলাস ভি মাইনাস জিরো মাইনাস হচ্ছে 20 কি কত দেয় 0.2, তাহলে 0.2 জিরো কাটা মডুলাসের মধ্যে মানটা কি পজিটিভ থাকবে, তাহলে মানটা এখানে 20 মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে, 20 নিউটন, সরি। তাহলে এখানে প্রযুক্ত বল কত হচ্ছে, প্রযুক্ত বল হচ্ছে 20 নিউটন। ঠিক আছে, তো এইভাবে আমাদের মানগুলো তোমাকে দিবে, কিন্তু মাথায় রাখবা। ওকে, বলের মোমেন্টের মাত্রা, বলের মোমেন্ট মানে কি, বলের ভ্রামক, বলের মোমেন্ট মানে কি বলতো টর্ক, টর্ক। টর্ক আমরা কি দেখছিলাম যে টর্ক হচ্ছে টাও, এটা সমান কি ছিল, এটা সমান ছিল যে আর ক্রস এফ, আর কত এল না, তার সাথে দেখো আর এফ এর মাত্রা কত ছিল এম এল ইনভার্স টু, তার মানে এটা অ্যান্সার হবে এম এল স্কোয়ার ইনভার্স টু, বি নাম্বারটা অ্যান্সার। এবার দেখো 900 কেজি ভরের একটি লিফট, কাজ শক্তি ক্ষমতা থেকে আমরা চলে আসবো এবার। তাহলে 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভরের বোঝা সহ 100 সেকেন্ড নিচতলা থেকে 18 তলায় 75 মিটার উঠে লিফটের ক্ষমতা কত? তাহলে এখানে খুবই একটা কনসেপচুয়াল একটা প্রশ্ন। তোমাকে বলছে 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভর সহ, তাহলে টোটাল ভর কত হচ্ছে, টোটাল ভর এখানে আমরা বের করবো, আর তারপর আমাদের এইচ লাগবে। ঠিক আছে, জাস্ট এইচ লাগবে তাহলে হয়ে যাবে। টোটাল ভর এম সমান কত, 900 কেজি তার সাথে 350 কেজি যোগ, তার মানে কত 1250 কেজি। ঠিক আছে, 1250 কেজি। এবার আমাদের এইচটা বের করতে হবে, এইচ কত হচ্ছে, তাহলে নিচতলা থেকে 18 তলায় 75 মিটার উঠে, নিচতলা থেকে 18 তলায় 75 মিটার উঠে, তার মানে এইচ এর মান তোমাকে দেওয়া আছে 75। ঠিক আছে, 75 মিটার। ওকে, লিফটের ক্ষমতা কত, তাহলে ক্ষমতা মানে কি পাওয়ার, ক্ষমতা পি, এটা সমান ওয়াট বের করতে, ক্ষমতা পাওয়ার সমান সমান কি বলতো কাজ ভাগ হচ্ছে সময়, তাহলে এখানে কাজটা কি বিভব শক্তি যোগান দিবে না, তাহলে এখানে হচ্ছে এম জি এইচ ভাগ হচ্ছে টি, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এম এর মানটা কত 1250, 1250 গুণ 9.8 এইচ এর মান কত 75 মিটার উপরে ওঠে, টি কত, কত সময় পরে 100 সেকেন্ড, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি মান পেয়ে যাবা। ঠিক আছে, যেহেতু ক্যালকুলেটর আছে তোমাদের, ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরবর্তী আসো, একটি মার্বেল পাথরকে সুতার বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত? সবসময় মাথায় রাখবা কেন্দ্রমুখী, যখন তুমি বৃত্তাকার পথে ঘুরাইতেছো তাহলে সে কেন্দ্রমুখী বলের এখানে যোগান দিচ্ছ, তাহলে কেন্দ্রমুখী বলের জন্য কেন্দ্রমুখী বলের জন্য কাজ
কাজ কত হবে, কাজ শূন্য। কেন বলো তো? এদিকে তোমার কেন্দ্রমুখী বল, আর তোমার বস্তুটা কি ছিল বলতো? স্পর্শক বরাবর না? বস্তুর যে দিকটা বা ঘূর্ণায়মান কোনো বস্তু যখন তুমি ঘুরাইতে থাকো তখন দেখবা যে এটা কি তার ব্যাসার্ধ বরাবর স্পর্শক বরাবর কাজ করে। কেন্দ্রমুখী বলটা কি করে? কেন্দ্র বরাবর। দেখো মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি না? তাহলে এখানে হচ্ছে সরণটা তুমি পাচ্ছ এস, আর এই যে ব্যাসার্ধ তাহলে কি মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। যেহেতু সরণ এবং আমাদের যে সরণের দিক এবং বলের দিকটা কি হচ্ছে? 90 ডিগ্রি, তাহলে কাজ কত হয়ে যাবে? 0। তাহলে কাজ কত? 0। অ্যান্সার কত হবে? ঠিক আছে? তাহলে বৃত্তাকার পথে ঘুরাইলেই তাহলে সেটা কি হয়ে যায়? কাজের পরিমাণ শূন্য হয়ে যাচ্ছে কেন্দ্রমুখী বলের জন্য। তো দেখো 19-20 সেশনে আসা একটা প্রশ্ন খুলনাতে। তোমাকে বলছে 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার 10 সিএম পার এটা বেগ দেওয়া আছে। ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত? ক্রেনের ক্ষমতা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। এটা খুবই ইজিলি আমরা পারবো। ঠিক আছে? ক্রেনের যে ক্ষমতা, এটা যে সূত্র সেটা হচ্ছে কি জানো? ক্রেনের ক্ষমতার সূত্র, ক্রেনের ক্ষমতা নির্ণয়ের সূত্র আমরা জানি কি? পি, এটা সমান হচ্ছে এফ ভি। এফটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এখানে 100 কেজি ভরের একটা বস্তুকে তুমি উপরে উঠাচ্ছ, তাহলে উপরে উঠানোর জন্য কি আমাদের এখানে অভিকর্ষ বল কাজ করছে। তাহলে অভিকর্ষ বল কত হচ্ছে? mg, তার সাথে v গুণ m কত? এখানে 100 গুণ দেখো 9.8, আর যেহেতু 100 সিএম আছে, সিএম কে আমরা কি মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটার যদি কনভার্ট করতে যাই তাহলে কি হচ্ছে বলতো? 10 গুণন 10 টু দি পাওয়ার -2। তাহলে এইটার এটা কাটা যাবে। তো তোমার এখানে 9.8 গুণন 10 মানে কত? 98। ঠিক আছে? 98 ওয়াট। এটা হচ্ছে আমাদের ক্ষমতা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্ষমতা, যেটা দেওয়া আছে সি নাম্বার। বুঝা গেল? তো এইভাবে আমাদের তোমার ক্রেনের ক্ষমতা বের করতে হবে। সূত্র কি? পি ইকুয়াল টু এফ ভি। যেখানে প্রযুক্ত বল কত? উপরে উঠাচ্ছ কোন একটা বস্তু, আর মানে এমজি, আমাদের ওজনটাই হচ্ছে প্রযুক্ত বল, তার সাথে ভি গুণ করে দিয়েছি জাস্ট। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাই, আমাদের 29 নম্বর প্রশ্ন। দেখো নিচের কোন শক্তি অণুশক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? তো তুমি কোন সহজে, তুমি দেখবা তাপ শক্তিটাকে, যে তাপ শক্তি আমরা খুবই ইজিলি দেখো আলো শক্তি, তড়িৎ শক্তি, শব্দ এগুলোকে কনভার্ট করতে পারলেও এই তাপ শক্তিটাকে কিন্তু সহজে কনভার্ট করা যায় না অন্য কোনো শক্তিতে। ঠিক আছে? তাহলে এটা বি নাম্বারটা আমাদের রাইট আনসার। দর্শক, ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা প্রশ্ন সলভ করলাম। ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি কি ছিল বলতো? হাফ আই ওমেগা স্কয়ার। পরবর্তীতে আসো, 60 কেজি ভরের কোন এক ব্যক্তি 20 মিনিটে 180 মিটার উঁচু একটি চূড়া আহরণ করে, তার বিভব শক্তি কত জুল? ঠিক আছে? তাহলে একটা কয় কেজি ভরের বস্তু? 60 কেজি ভরের ব্যক্তি কয় মিনিটে? 20 মিনিট। তাহলে টি তোমাকে দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বিভব শক্তি কত জুল? বিভব শক্তি ইজি প্রশ্ন, এমজিএইচ বের করতে হবে। বিভব শক্তি কত জুল তোমাকে এখান থেকে তোমাকে পাওয়ারও বের করে দিতে পারে। আমরা বিভব শক্তি এমজিএইচ, এম কত আছে 60 গুণন জি কত দেওয়া আছে 9.8 গুণন দেখো এইচ কত আছে 180 মিটার। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পি এর মানটা পেয়ে যাব। অনেক সময় তোমাকে হচ্ছে এটা ডাব্লিউ ধরতে পারো বা ইপি ধরতে পারো। আমাদের যেহেতু বলছে কি বিভব শক্তি, তাহলে বিভব শক্তি বললে আমরা এখান থেকে লিখতে পারি ইপি। ঠিক আছে? অনেক সময় তোমাকে ক্ষমতা বের করে দেবে, বললে যে ক্ষমতা, তাহলে ক্ষমতা কত হবে? ক্ষমতা পি, এটা সমান কত হইতো? যে আমাদের বিভব শক্তি ইপি ডিভাইড বাই টি, বা হচ্ছে যে এমজিএইচ ভাগ হচ্ছে টি, এবং টিটাকে অবশ্যই তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে? 20 গুণন 20 সেকেন্ড, ঠাকুরটা মাথায় রাখবা। এবার একটি কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1200 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় উত্তোলন করা হয়। পাম্পটির অশ্ব ক্ষমতা কত? তাহলে এখানে আমাদের অশ্ব ক্ষমতা বের করতে বলছে। তাহলে 1 এইচপি বললো কত? 746 ওয়াট। তাহলে আমরা যত পাবো ওটাকে 746 দিয়ে ভাগ করলে এইচপি তে কনভার্ট করতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের পাওয়ারটা বের করতে, পাওয়ার দেখো কি দেওয়া আছে? প্রতি মিনিটে 1200 কেজি 10 মিটার গড় উচ্চতায়, তার মানে প্রতি মিনিট বলছে, তার মানে 1 মিনিটে মানে 60 সেকেন্ড। ঠিক আছে? টিটা দেওয়া আছে 60 সেকেন্ডে। তো তোমাকে সূত্র কি হবে বলতো? এমজিএইচ ক্ষমতা, এমজিএইচ ডিভাইড বাই টি, ঠিক আছে না? ডিভাইড বাই টি, এবং তুমি যদি নিচে কি করো 746 দিয়ে গুণ করে দাও নিচে, তাহলে এখানে তুমি এইচপি আকারে পেয়ে যাবা। ঠিক আছে? একবারে এইচপি আকারে পেয়ে যাবা। এম এর মান কত আছে? 1200 কেজি, 1200 কেজি 9.8 কত উচ্চতা উঠাতে পারে? 1 মিনিটে 10 মিটার। তাহলে যে নিচে টি কত? 1 মিনিটে, তার মানে কি 60 সেকেন্ড গুণন 746। তাহলে ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবা। আমাদের এখানে ক্যালকুলেট করে আমরা যে মানটা পাচ্ছি সেটা হলো আমাদের 2.63 হর্স পাওয়ার। 2.63। ঠিক আছে? তো ইজিলি যেহেতু ক্যালকুলেটর, দেখো এই প্রশ্নগুলো হ্যান্ড ক্যালকুলেশন করতে হলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু তোমাদের এখানে ক্যালকুলেটর এলাও, তো তোমরা ইজিলি কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পারবা, এবং এই প্রশ্ন কোনোভাবে হাতছাড়া করা যাবে না, এবং এই টাইপের প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি কিন্তু। ঠিক আছে?
দেখো কাজের পরিমাণ ঋণাত্মক হবে যখন প্রযুক্ত বল সরণের মধ্যবর্তী কোণ কত, যদি প্রযুক্ত বল সরণের মধ্যবর্তী কোণ যদি দেখো আমরা এখানে যে কাজের মান দেখো থিটা, এই থিটা যদি আমাদের 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রির সমান হতে পারে, 0 ডিগ্রি বড় বা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে কাজের মানটা কত বলতো, কাজের মানটা আমরা পাবো হচ্ছে ধনাত্মক, পজিটিভ। ঠিক আছে, এরপরে আমাদের যে থিটা, এই থিটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 180 ডিগ্রি থেকে ছোট বা সমান হয়, সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউ কত পাবো, ডাব্লিউ পাবো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আর যখন থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তখন আমাদের কাজের মানটা কত হয়, কাজের মানটা হবে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত, কোন কাজের পরিমাণ ঋণাত্মক হবে যখন প্রযুক্ত বল সরণের মান এখানে হচ্ছে 120 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, কারণ cos 180 ডিগ্রি মান এখানে কত হয়ে যাবে, -1 ডিভাইড বাই কাজের মানটা আসবে 120 ডিগ্রি। এটা হবে আমাদের অ্যান্সার। সি আর ডি দুইটাই হয়, এই দুইটার জন্য আমরা নেগেটিভ মান পাবো, এটা ডাইরেক্ট মাইনাস আসবে, ডাইরেক্ট মাইনাস ডাব্লিউ আসবে। ঠিক আছে, তাহলে দুইটা হবে অ্যান্সার, এ আর সি আর ডি হয়। ঠিক আছে, পরবর্তীতে আসো কিলোওয়াট ঘন্টা, এটা আমাদের থিওরির জন্য গুরুত্বপূর্ণ, বি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে কিলোওয়াট পার ঘন্টা এটার সমান আমরা কত জানি, 3 পয়েন্ট, মানগুলো বসাই দাও। দেখো এখানে খুব জানা প্রশ্ন, 3.6 10 টু দি পাওয়ার আমাদের এখানে 6। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 6 এককটা মাথায় রাখবে, 1 কিলোওয়াট ইকুয়াল টু কত, 3.6 10 টু দি পাওয়ার 6। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখবা যে যে কোনো একটা ভার্সিটিতে এটা আসছে। এবার দেখো একটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে তোমাকে 0.0, এখানে ইটের দৈর্ঘ্য কিসের দেওয়া দেবো, ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত 0.24, এটা এল। এবার প্রস্থ দেওয়া আছে 0.04, এটা আছে ডি, এবং উচ্চতা দেওয়া আছে কত 0.06 মিটার, এটা এইচ, এবং ভর দেওয়া আছে এটা এম। তাহলে ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান হতে উল্লম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে, আনুভূমিক অবস্থা, আনুভূমিক অবস্থা থেকে উল্লম্ব অবস্থা রাখতে, দেখো আনুভূমিক যখন ছিল, আনুভূমিক মানে কি, আনুভূমিক এটা একটা চিত্র দেয়া খায়। ঠিক আছে, দেখো এটা আমাদের মনে করো ইট, ঠিক আছে, এটা আমাদের ইট, এটা হচ্ছে আনুভূমিক অবস্থা। আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থান যদি আমি রাখতে চাই, উলম্ব অবস্থান রাখতে চাই, তাহলে উলম্ব মানে কি, খাড়া অবস্থায় রাখলাম, তাহলে এই যে খাড়া অবস্থান রাখলাম, এই যে খাড়া অবস্থান রাখলাম। তাহলে এবার যদি হয়, তাহলে আমাদের যে ভর কেন্দ্র, এই যে আমাদের ভর কেন্দ্র, এই যে ভর কেন্দ্র, এখানে কি ভর কেন্দ্র, এই যে ভর কেন্দ্রের সরণ, এই ভর কেন্দ্রের সরণটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ভর কেন্দ্রের সরণটা আমাদের জাস্ট ফাইন্ড আউট করতে হবে, আর কিছুই না। তাহলে এখানে আমাদের যে ভর কেন্দ্রের সরণ, এই যে ভর কেন্দ্রের সরণ, এখানে দেখো আমি চিত্র একটু আঁকাই, দেখো এটা মনে করো আমাদের ইট শোয়া অবস্থায় আছে। ঠিক আছে, এটাকে আমরা কি করতে হবে, উলম্ব করতে হবে, যে লম্বা করতে, লম্ব ভাবে রাখবো। প্রথমে কি যেটা ভর কেন্দ্র, দেখো ভর কেন্দ্রের এখানে কি, এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র মাঝামাঝি, এই যে ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ এতটুকু আমাদের বের করতে হবে। ঠিক আছে, এতটুকু বের করতে হবে। তাহলে এই যে টোটাল যে এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের ডি না, এটা হচ্ছে আমাদের ডি, বা প্রস্থ এটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে না, আর এই যে টোটাল দৈর্ঘ্য, এই যে এটা কি বলতো, এটা আমাদের এল না, এটা এল। তাহলে নিচের পার্টটা কত, নিচের পার্টটা হচ্ছে এল ভাগ 2, আর নিচের পার্টটা কত, ডি বাই 2 না। টোটাল এল ভাগ 2 থেকে তুমি যদি এতটুকু বাদ দাও, এল বাই 2 থেকে এতটুকু বাদ দিলে কি আমরা এই সরণটা পাচ্ছি না, ভরকেন্দ্রের সরণ। তাহলে এখানে এইচটা কত হবে বলতো, এইচটা হবে যে খাড়া অবস্থায় যেটা দৈর্ঘ্য, এল বাই 2 মাইনাস এই যে অর্ধেক থেকে নিচের পার্টটা মানে ডি বাই 2টা বাদ দিব, ডি বাই 2টা বাদ দিব, এটাই আমাদের ভরকেন্দ্রের সরণ পেয়ে যাবে। এল বাই 2, এল কত দেয়া আছে, দৈর্ঘ্য কত দেয়া আছে 0.24 মাইনাস বাই 2 ডিভাইড বাই ডি কত, প্রস্থ কত 0.12 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, এটা পাইলাম হচ্ছে আমাদের এইচ। তো এখানে আমাদের এইচ এর মানটা পাবো, তোমাদের ক্যালকুলেশন করলে এটা মান চলে আসে হচ্ছে 0.09 মিটার। তো এখানে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত আসে, অতএব কাজ এর সমান কত, আমরা যে এমজিএইচ ভর কেন্দ্রের সরণ এমজিএইচ, এম এর মান কত, এটার দৈর্ঘ্য ভর তো চেঞ্জ হচ্ছে না, 2 গুণন 9.8 গুণন 0.09। এখানে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 1.7, ভয়ের কিছু নাই, তোমাদের এখানে ক্যালকুলেটর অ্যালাউ করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এত জুল, 1.76। আচ্ছা, এবার দেখো কোন যন্ত্রের কর্মদক্ষতা বলতে কি বোঝায়। তো কর্মদক্ষতাটা কি বলতো, তুমি কতটুকু কাজ করতে পারছো এবং কতটুকু কাজ দিচ্ছ তাদের অনুপাত, তাই না। তাহলে কার্যকরী শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে কার্যকরী শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাত, যেটা মানে তুমি কতটুকু কাজ করছো, মনে করো তুমি ডাব্লিউ পরিমাণ কাজ পাইলা, কার্যকরী কতটুকু দিলা। ঠিক আছে, এটার যে অনুপাতটা সেটাই 100% করে দিলে আমরা ইটার মানটা পেয়ে। এবার আসো প্রত্যেক রূপান্তরে প্রদত্ত শক্তি ও প্রাপ্ত শক্তি কি হয়, প্রত্যেকটা রূপান্তর মানে একটা চেঞ্জেস আসলো। ঠিক আছে, রূপান্তর মানে একটা তুমি হচ্ছে মনে করো
যে গতিশক্তি, এই গতিশক্তি থেকে তুমি হচ্ছে বিভব শক্তি কনভার্ট করলা, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু প্রাপ্ত শক্তি এটা কি সমান হবে, যদি কোনো সিস্টেম আসলে লস না হয়, ঠিক আছে? যদি কোনো কিছু লস না হয় তাহলে এখানে আমাদের কি হবে বলতো, সমান হবে। এটা কি হবে, সমান। মানে ডিরেক্ট দেখো এই যে উপর থেকে এমন একটা বস্তু, তাহলে এইচ উচ্চতায় এখানে যে আমাদের টোটাল গতিশক্তি বলতো mgh না, আর এখানে আসলে কি বলতো হাফ mv স্কয়ার। তুমি যদি ক্যালকুলেশন করো দেখবা যে হাফ mv স্কয়ার এবং এটার যে মান এবং আমাদের যে mgh এটার মানটা কিন্তু সমান থাকবে, ঠিক আছে? তাহলে এই যে mgh টাই তো এটাতে কনভার্ট হইলো, তাহলে মানটা কি সমান থাকছে না? তাহলে কি হবে, সমান, যদি কোনো বাধাদানকারী মানে বল টল না থাকে। এবার দেখো 38 নম্বর একটা প্রশ্ন আমাদের কাশগতি থেকে আসছে। তো তোমাকে এখানে ক্ষমতা দেওয়া আছে কত, দেখো তো একটা বড় সড়ো ক্ষমতা দেওয়া আছে 343, আচ্ছা 3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপ হতে গড়ে 7.20 উচ্চতায় পানি উঠানো হয়। মোটরের দক্ষতা যদি 90% হয় তাহলে প্রতি মিনিটে কত কিলোগ্রাম পানি উঠবে, ঠিক আছে? প্রতি মিনিটে কত কিলোগ্রাম পানি উঠবে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটাই মূলত আমাদের সময়, টি সমান কত, 60 সেকেন্ড তোমাকে দেওয়া আছে। আচ্ছা, কর্মদক্ষতার কনসেপ্ট আমাদের লাগবে। কর্মদক্ষতার কনসেপ্ট আমরা কিভাবে পাবো, ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা একটি মোটর চালিত পাম্প, তার মানে এটা হচ্ছে গিভেন, তোমাকে দেওয়া আছে, এটা হচ্ছে প্রদত্ত, এটা হচ্ছে কি প্রদত্ত, ঠিক আছে? তাহলে প্রদত্ত, ঠিক আছে, কূপ হতে এত। তাহলে আমরা যে কর্মদক্ষতা এটা সম্বন্ধে আমরা কি জানি, কর্মদক্ষতা, ঠিক আছে, কর্মদক্ষতা এটা সমান হচ্ছে কার্যকরী, ঠিক আছে, কার্যকরী ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা বা ইঞ্জিনের যে ক্ষমতা, ঠিক আছে, এটা গুণন 100%। তাহলে তুমি যদি 100 দিয়ে এবার ভাগ করে দাও তাহলে কি থাকছে বলতো, ইটা ভাগ 100, ইটা কত দেওয়া আছে 90% না, 90% 100 দিয়ে ভাগ করলে কত, 0.9। কার্যকরী ক্ষমতা মানে কি, ওই যে mgh ভাগ টি আছে না, mgh ভাগ টি, এটা হচ্ছে কার্যকরী সময়, মানে কতটুকু কাজ করতেছো, কাজ পাবো এই যে এই সুতায় পানি উঠাচ্ছ না, এটাই মূলত mgh। আর ক্ষমতা কত, mgh ভাগ টি, তাহলে উপরে হবে কি কার্যকরী ক্ষমতা কত, mgh ভাগ হচ্ছে টি। আর নিচে দেখো প্রদত্ত ক্ষমতা কত আছে, 3430। ওকে, তাহলে এটা মূলত গেল। এখান থেকে আমাদের এইচ এর মানটা লাগবে, দেখো নিচে চলে যাবে আমাদের এখানে, দেখো আমি যদি এটা ভাগ করে দিই, দেখো 0.9 গুণন 3430 ইকুয়াল আমি পাচ্ছি কত, mgh ভাগ হচ্ছে, তো আমাদের এই যে m এর মানটা কতটুকু পানি উঠবে, m এর মানটা কত, m ইকুয়াল টু হোয়াট বের করতে, তাহলে ক্যালকুলেশন করে মানটা বের করতে পারবো না। m সমান কত আসছে বলতো, 0.9 গুণন 3430 ডিভাইড বাই gh দিয়ে ভাগ করতে হবে, g মানে কত 9.8, h কত, h হচ্ছে 7.2, এটা ক্যালকুলেশন করলে মানটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের 2625। তাহলে বোঝা গেল এটা মানে কি কার্যকরী ক্ষমতা, এটা হচ্ছে mgh ভাগটি, তুমি যতটুকু কাজ করছো পাম্প দিয়ে। আর নিচে হচ্ছে পাম্পের ক্ষমতা কত, নিচে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, মানে যেটা আগে থেকে ছিল ইনিশিয়াল যে ক্ষমতা, ঠিক আছে? এইভাবে আমাদের কার্যকরী ক্ষমতা থেকে ম্যাথ গুলা দিবে, তাহলে এটা অ্যান্সার কত 2600, ঠিক আছে? তো এইগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, কার্যকরী ক্ষমতা মানে কর্মদক্ষতা থেকে খুলনা ভার্সিটির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কাজ শক্তি ক্ষমতায় আরো একটা প্রশ্ন, তো বলছে 25 নিউটন বল কোন স্প্রিং কে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, স্প্রিং কে 6 সেন্টিমিটার প্রসারিত করলে কতটুকু কাজ সম্পন্ন হবে। স্প্রিং দ্বারা কাজ, তোমাকে একটা এটা এই যে এখানে যে নরমালি বলছে এটা জেনারেলি এই কাজটা করে, ঠিক আছে? একটা স্প্রিং এই কাজ করতে পারে এবং তোমাকে বের করতে হবে এইটা হচ্ছে এক্স, এই এক্স এর জন্য কাজ কত, ডাব্লিউ সমান কত, হাফ কে এক্স স্কয়ার আমরা জানি। তো এক্স দেওয়া আছে যে 6 সেন্টিমিটার জন্য কাজ বের করতে বলছে, তাহলে এক্স এর মান এখানে 6, কে এর মান জানা আছে না, কে এর মানটা যে জেনারেলি যে কন্ডিশন আছে এখান থেকে কে এর মানটা বের করো, তাহলে কে মানে কত, কে মানে হচ্ছে কে এটা সমান কত এফ বাই এক্স না, তাহলে এই যে এই বলটা প্রয়োগ করলে এতটুকু বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে এফ বাই এক্স থেকে আমরা কে এর মানটা পাবো। দেখো এফ বাই এক্স, এফ কত 25, এক্স কত 10, তার মানে এখানে কত হচ্ছে 2.5, তাহলে অতএব কাজ কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, তাহলে হাফ ইনটু কে এর মান কত 2.5 গুণন এক্স স্কয়ার কত, এক্স স্কয়ার 6 স্কয়ার, ঠিক আছে? তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা মানটা পেয়ে যাব। ওকে, তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের যে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর চাপলে আমাদের যে মানটা আসে 0.45 জুল, 0.45 জুল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমাদের কিন্তু স্প্রিং এর ম্যাথগুলো গুরুত্বপূর্ণ, তোমাকে প্রথম যে কন্ডিশনটা দেওয়া থাকবে সচরাচর এই বলে এতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে তুমি এফ বাই এক্স করে কে এর মানটা পাবা, আর কত
পোষণের জন্য কাজ বের করতে বলছে, এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত এক্স, ডাব্লিউ টু হাফ কে এক্স স্কয়ার, এখানকার এক্স কত, যতটুকুর জন্য কাজ বের করতে বলছে, ঠিক আছে। এরপরে আসো পার্কিং কক্ষপথ, এটা মহাকর্ষ থেকে আসা, মহাকর্ষ পার্কিং কক্ষপথ কই থেকে আসে বলতো, ভূস্থির উপগ্রহ আছে না, ভূস্থির উপগ্রহ গুলা যে কক্ষপথে আর কি পরিভ্রমণ করে ওইটাই মূলত পার্কিং কক্ষপথ, ঠিক আছে। মঙ্গল গ্রহে পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত, মঙ্গল গ্রহের পৃষ্ঠে, আচ্ছা মুক্তিবেগের কন্ডিশন আমাদের লাগবে, মুক্তিবেগের সূত্র আমাদের লাগবে, বা সূত্র অথবা আমরা এখান থেকে ডিরেক্ট কিন্তু লিখতে পারি, ঠিক আছে। ভি স্কয়ার রুট ওভার 2জি আর, ঠিক আছে, রুট ওভার 2জি আর এখান থেকে তুমি বের করতে পারো, আবার তুমি এখানে রুট ওভার জিএম বাই আর স্কয়ার এখান থেকেও বের করতে পারো, ঠিক আছে। এখান থেকে তুমি জিএম বাই আর এখান থেকেও তুমি বের করতে পারো। তো এখান থেকে নরমালি এভাবে আমাদের বের করতে 2gm ডিভাইড বাই আর, ঠিক আছে। তো এইভাবে সূত্রগুলো দিবা, অথবা মুখস্থ মানে আসে বইয়ে তোমাদের চার্ট দেওয়া আছে, সেটা হচ্ছে কত 4.77, যেহেতু ভর টপ দেওয়া না, মুখস্থ মানটা লাগবে 4.7, ঠিক আছে। মুক্তিবেগের চারটা তাহলে মুখস্থ করে ফেলবা। আর পৃথিবীতে কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবার দেখো 2 কেজি ভরের কোন বস্তু চাঁদে ওজন কত নিউটন, চাঁদে ওজন কত নিউটন। তো আমরা জানি কি চাঁদে কি বলতো, চাঁদে হচ্ছে আমাদের যে ওজনটা সেটা হচ্ছে আমরা কি জানি যে এটা 1/6 ভাগ, 1/6 ভাগ, তাহলে আমাদের জিএম বাই এই যে চাঁদে যে জিএম বাই হচ্ছে জি, এটা সমান কত 1/6, ঠিক আছে। বা চাঁদে যে আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটা কত আমাদের আর্থের তুলনায় 1/6, ঠিক আছে। এটা এটা আমরা জানি। তো এখান থেকে তোমাকে 2 কেজি ভরের ওজন কত হবে, অতএব ডাব্লিউ এটা 1/6 গুণন সি অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে তারপর কি বলতো 2 কেজি। ভ্যালুগুলো বসায় দাও, 1.6 গুণন 9.82 তাহলে 3 থাকে, তাহলে 3 দিয়ে কাটলে 3 দশমিক সামথিং একটা মান আসবে। তো এটা আসবে তোমার 1/3 গুণন হচ্ছে 9.8, তাহলে তোমার এটা 3.2 আসে। তো এরকম একটা তুমি মান, ওকে। এইভাবে তোমাদের ভ্যালুগুলো দিবে। তাহলে বোঝা গেল চাঁদে কিভাবে বস্তু বের করবা, চাঁদের এই কন্ডিশনে মনে রাখবা যেহেতু চাঁদে যে ত্বরণ, চাঁদে যে অভিকর্ষ ত্বরণ সেটা কি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ত্বরণের 1/6। তারপরে ভর বের করবা কি এমজি, তাহলে জি এর মানটা 1/6 বসাই দিবা, তাহলে হয়ে গেল। পৃথিবীর ঘনত্ব কত 5.5, এখানে আমাদের মানটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো পৃথিবীর ঘনত্ব কত 5.5 × 10⁻³ কেজি মিটার পার। এরপর আসো পৃথিবীর প্রদক্ষিণ করার সময় একজন নভোচারী ওজনহীনতা অনুভব করে কেন। আচ্ছা ওজনহীনতা কেন অনুভব করে বলতো, কারণ এই ক্ষেত্রে আমাদের যে ওজনহীনতা মানে কি, এখানে নিট বল, যেটা আমাদের যে নিট বল এটা অবশ্যই কি হবে শূন্য হবে। তাহলে নিট বলটা এখানে কি হচ্ছে, নিট বলটা এখানে কি হচ্ছে, কারণ এখানে আমাদের যে কেন্দ্রমুখী এবং বিমুখী বল, কেন্দ্রমুখী এবং বিমুখী বল কাজ করে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে। তাহলে কেন্দ্রমুখী এবং বিমুখী বল যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি সামেশন F = 0, অনুভব ওজনহীনতা অনুভব করবে কখন, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে। কেন্দ্রমুখী বল কি বলতো, F = mv²/r, এই সূত্রটা কিন্তু আমাদের। পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান মানের অর্ধেক হয়ে গেলে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কত, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জি এটা সমান আমরা কি জানি বলতো, জিএম বাই হচ্ছে আর স্কয়ার, তাহলে জি প্রপোর্শনাল টু 1/r²। অর্ধেক হয়ে গেল, তার মানে কি জি জি ইকুয়াল কত হচ্ছে বলতো, জি ড্যাশ এটা সমান হচ্ছে 1/1/2 এটার পর স্কয়ার জি, তার মানে এখানে আমি পাচ্ছি কত পরে চললো 4জি, তার মানে আগের তুলনায় কত বলতো 4 গুণ হবে, আগের তুলনায় কি হবে 4 গুণ হবে, জি ড্যাশ এটা সমান কি হবে আগের তুলনায় 4 গুণ হবে। পরবর্তী প্রশ্নে চলে যাই, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ যদি থামে গেল তাহলে মেরুবন্ধিত বস্তুর সময় ভর কত হবে। ঘূর্ণন যদি থেমে যায়, যদি ঘূর্ণন থেমে যায় তাহলে কি হবে, ঘূর্ণনের জন্য আমাদের যে অভিকর্ষ ত্বরণটা, ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কি বলতো লেস দেন, আচ্ছা তো এখানে আমাদের যে বস্তুর ভরের কথা বলছে, আচ্ছা এখানে কনসেপ্টটা বুঝতে, ওজনের বললে একটা ভিন্ন হতো, ওজনের জন্য কি ওজন, যদি ওজন বলতো ওজনটা কি জি এর সাথে সমানুপাতিক, তাই না। তাহলে ঘূর্ণন কমে গেল, তাহলে জি এর মানটা মাইনাস এখান থেকে বাড়ে যাবে। তাহলে ভরের কথা বলছে, ভর তুমি যাই করো না কেন, যেভাবে নিয়ে যাও না কেন, ভরটা কি সেম থাকবে না, আগের মতোই সেম থাকবে। তাহলে পৃথিবীর কেন্দ্রে যদি বলে, পৃথিবীর কেন্দ্রে যদি বলে তার কেন্দ্রে ভর কত, ভর যা ছিল তাই থাকবে। মানে ভরের মানটা কি তুমি আকাশে নিয়ে যাও, মাটির ভিতরে নিয়ে যাও, ভরের মানটা কি সবসময় সমান থাকবে, ঠিক আছে। আর শেষ মতো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো। দেখো বায়ুতে একটা বাক্স তুলার ওজন ও 4টি লোহার ওজনের প্রতিটি ক্ষেত্রে 1 কেজি লেখা গেল। আচ্ছা বায়ুতে এক বক্স তুলার ওজন, 4টি লোহার বলের ওজন প্রতি ক্ষেত্রে 1 কেজি দেখা গেল। 1 কেজি মানে কি, এটা ভর, এটা কি বলতো, এটা ভর তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি তুলার ভর ও লোহার ভর সমান, এখানে 1 কেজি মানে কি ভর বোঝায় না, তাহলে তুলার ভর ও লোহার ভর গুলা কি সমান। এবার দেখো এখানে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসছে,
তো এই যে ইয়ং এর গুণাঙ্ক থেকে পীড়ন বের করা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। এবার দেখো একটি তারের ইয়ং এর গুণাঙ্ক তোমাকে দেওয়া আছে, y দেওয়া আছে, বা তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে কত পীড়ন লাগবে। আচ্ছা তাহলে y, দেখো y সমান আমরা কি জানি, y এটা সমান আমরা কি জানি বলতো, পীড়ন বাই বিকৃতি না? বিকৃতি। তাহলে এই যে বিকৃতি থেকে আমাদের মূলত ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের যে মান যেটা লাগবে, তাহলে এখানে আমাদের পীড়ন, পীড়ন মানে কি, পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, আর বিকৃতি মানে কি বলতো, যতটুকু চেঞ্জ হয়েছে, চেঞ্জ মানে কি এল ডিভাইডেড বড় হাতের এল, এটা সমান হচ্ছে গামা। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে কি, বের করতে বলছে কতটুকু পীড়ন। তাহলে পীড়ন সমান আমরা কি লিখবো, দেখো এফ বাই এ, এটা সমান আমি কি লিখবো, ওয়াই, ওয়াই ইন্টু এল ডিভাইড বাই এল, ঠিক আছে না। এবার এল বাই এল এর মানটা কত, এল বাই এল এর মানটা কত, তোমাকে বলছে 15% বৃদ্ধি, তার মানে কি আগে ছিল 15% বৃদ্ধি, মানে কি 15/100, 15/100, এল বাই এল এর মানটা কি, এল বাই এল এর মানটা কি হবে 15/100। তাহলে আমাদের গামার মানটা, ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা এখানে 2 গুণন 10^11 গুণন এল বাই এল এর মানটা কত, কয় পার্সেন্ট বৃদ্ধি, 15% বৃদ্ধি, তার মানে এই যে 15 ভাগ হচ্ছে এই যে 1, এটা ক্যালকুলেশন করলে তুমি মানটা পেয়ে যাবা, এটা হচ্ছে 3 ইন্টু 10^, কত বলতো, 10 হচ্ছে 10 নিউটন। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন মান। তো এইভাবে আমাদের পীড়ন বের করে দিতে পারে, তোমাকে অনেক সময় এল বের করে দিতে পারে, অনেক সময় এল ভাগ এল, কতটুকু বৃদ্ধি বা কম, কতটুকু বৃদ্ধি বা কম, এটা মূলত এল বাই এল এর মানটা, ঠিক আছে। এরপর দেখো যেসব তরল কাচকে ভেজায়, যেসব তরল কি করবে, যেসব তরল কাচকে ভেজায়, কাচকে ভেজালে কি হয় বলতো, স্পর্শকণ অবশ্যই কি হবে, সূক্ষ্মকণ হবে। ভেজালে, ভেজালে আমাদের যে থিটার ভ্যালু কি হবে বলতো, থিটার ভ্যালু অবশ্যই 0 ডিগ্রি সমান বড়, 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে না। এই ভ্যালুটা আমাদের হবে স্পর্শকোণটা সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে বড়। আবার সূক্ষ্মকোণ এক কথায় কি হবে, সূক্ষ্মকোণ। না ভিজলে, না ভিজলে থিটার মানটা কত, থিটার মান 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এবার আসো 0.01 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত 2 মিলিমিটার পুরু গ্লিসারিনের একটি স্তরের উপর রাখা আছে। পাতটি 0.05 মিটার পার সেকেন্ড বেগে চালনা করলে 0.4 অনুভূমিক বলের প্রয়োজন হলে সান্দ্রতা গুণাঙ্কের মান কত। এখানে সান্দ্রতা গুণাঙ্কের যে মান, এটা তোমাকে বের করতে হবে। সান্দ্রতা গুণাঙ্কের যে সূত্রটা সেটা তো আমার লাগবে। সান্দ্রতা গুণাঙ্কের যে সূত্রটা সেটা কি, সেটা হচ্ছে এটা সমান আমরা জানি হচ্ছে, আচ্ছা এখান থেকে হচ্ছে এটা সমান আমরা জানি হচ্ছে এফ বাই, আচ্ছা এখানে আরেকটা সূত্র, এফ এর বল থেকে আসে, সাধারণত বল, এখানে যে আমাদের যে বলটা আছে এই বল থেকে আসবে। তো এফ, এই এফ সমান আমরা কি জানি, এফ সমান জানি হচ্ছে এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক বা সহগ এ ইন্টু হচ্ছে ডিএক্স বাই ডিভি বাই ডিএক্স, ডিভি বাই হচ্ছে, ঠিক আছে, ডিভি বাই ডিএক্স। যে ডিএক্সটা কি বলতো, ডিএক্স কতটুকু পুরুত্ব, 2 মিলিমিটার। তারপরে যে ডিভি এটা কি বেগ কত দেখা, 0.05। তো এখান থেকে ইটার মানটা আমরা ইজিলি বের করতে পারবো। আর এটা কি ক্ষেত্রফলটা দেওয়া আছে, এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি হচ্ছে এফ ভাগ হচ্ছে এ গুণন ডিএক্স ডিভাইড বাই ভি। মানগুলো বসায় দাও, এফ এর মান কত দেওয়া আছে, কতটুকু বল 0.4, ক্ষেত্রফল কত 0.01, গুণন ডিএক্স কত দেওয়া আছে মিলিমিটার, 2 মিলিমিটার পুরু, তার মানে 2 গুণন 10⁻³ বেগ কত দেওয়া আছে বলতো 0.05, 0.05। ক্যালকুলেশন করো মান পেয়ে যাবে। তো ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 1.6 কেজি পার সেকেন্ড পার মিটার ইকুয়াল টু হচ্ছে 1.6 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। এই যে এইটা এককটা কিন্তু গুরুত্বপূর্ণ, একক। আবার এককটা আমরা পয়েজও লিখতে পারি, এটা কি লিখতে পারি, এটাকে আমরা পয়েজ লিখতে পারি, ঠিক আছে, এটা কি লিখতে পারি পয়েজ। তাহলে এনএস এম ইনভার্স 2 অথবা পয়েজ, তাহলে 1.6 এনএস এম, এটা কিন্তু একক, সান্দ্রতার একক, গুণাঙ্কের একক, সান্দ্রতার গুণাঙ্কের যে একক, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এককটা কত, পয়েজ বা এনএস এম এস। যে পদার্থের বাধাদানকারী বল বেশি সেই পদার্থ কি বলতো, যেই পদার্থের বাধাদানকারী বল বেশি সেটা মূলত কি বেশি স্থিতিস্থাপক, বেশি স্থিতিস্থাপক। কারণ আমরা জানি কি, এটা সমান আমরা জানি কি বলতো এফ বাই এ ডিভাইড বাই এল বাই এল। তাহলে এই যে পীড়ন,
পীড়নটা কি হচ্ছে বেশি না, বাধানকারী বলটা বেশি, তার মানে গামাটা কি হচ্ছে বলতো, ওয়ার মানটা কি, ওয়ার মানটা প্রপোর্শনাল টু পীড়ন। পীড়ন যে বেশি দিতে পারবে সেটাই মূলত কি আমাদের স্থিতিস্থাপকতা বেশি। এবার দেখো একটু কৌশিক নল পানিতে আংশিক ডুবানো, কতটুকু ডুবাইছি, আংশিক ডুবাইছি, ঠিক আছে, আচ্ছা আংশিক পরিমাণ ডুবাইছে, এর অর্ধেক ব্যাসার্ধের আরেকটি কৌশিক নল পানিতে আংশিক ডুবানো হলো, অর্থাৎ এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটার ব্যাসার্ধ কি হবে, আর ভাগ 2। তার মধ্যকার পানির স্তম্ভের উচ্চতা প্রথমটির মধ্যকার পানির স্তম্ভের উচ্চতার তুলনায় কত হবে। তার মানে আমরা প্রথমে একটা নল ডুবাইছি, ঠিক আছে, এটা নল, এটার অর্ধেক ব্যাসার্ধের নল আমি প্রথম, অর্ধেক ব্যাসার্ধ। দেখো যেটার ব্যাসার্ধ বড় সেটাতে পানি যদি এতটুকু উঠে তাহলে ব্যাসার্ধ কম, তার পানি কি বেশি উঠবে না, তাহলে যত সরু হবে তত পানি উপরে উঠবে। তাহলে দেখো এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটার ব্যাসার্ধ ছিল কি আর ভাগ 2, মানে পরবর্তী যে আমি নলটা লাগাইছি, ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা কি বেশি সরু, তাহলে বেশি সরু হলে পানির উচ্চতা কি বেশি বাড়বে, তাহলে এখানকার এইচ হয় আর এটা যদি এইচ ড্যাশ হয় তাহলে অবশ্যই এইচ ড্যাশটা কি বড় হবে এইচ তুলনায়, এবং এই দুটো যে পার্থক্য এটা তোমাকে বের করতে হবে, এইচ ড্যাশ মাইনাস এইচ এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এটা বের করি, খুব ইজিলি আমরা বের করি। তো এখানে আমাদের একটা সম্পর্ক, যেহেতু আমরা এখানে আমাদের যে একই জিনিস একই পানি ডুবাইছি, তাহলে এখান থেকে আমরা দেখো H1R1 ইকুয়াল টু H2R2, এটা কি সমানুপাতিক, এটা কি হবে সমানুপাতিক, তাহলে আমাদের বের করতে বলছে কি, তো আমরা এখান থেকে দেখো H2 বা কত গুণ হবে বলছে না, H2 ভাগ হচ্ছে H1, এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি কত বললো R1 ভাগ R2। প্রথমটার কি ছিল, প্রথম ব্যাসার্ধ আর ছিল, তারপরটা কি অর্ধেক ছিল, তাহলে প্রথমটা যদি 1 হয় তার অর্ধেক কি হাফ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 2, ঠিক আছে 2, তার মানে H2 এটা সমান কত বললো 2H1, তাহলে আগের তুলনায় কয় গুণ হয়েছে, আগের তুলনায় দ্বিগুণ উপরে, বুঝতে পারছো। তাহলে ব্যাসার্ধ যত ছোট হবে এই যে H প্রপোর্শনাল টু 1/R, তাহলে ব্যাসার্ধ যত ছোট পানির উচ্চতা কি তত বাড়তে থাকে। এই কন্ডিশন থেকে আমরা কি দুইটা নলের যে কতটুকু উচ্চতা কত গুণ হইলো এটা বের করতে পারি, এটা কি হবে দ্বিগুণ হবে, আগের তুলনায় পরেরটা কি দ্বিগুণ হবে, তাই না। তো কনসেপ্টটা আমাদের জানা জরুরি। দেখো এখানে বলছে 0.0, এটা আলটিমেটলি 0.04 বা ঠিক আছে 0.4 এরকম হবে, এখানে তোমার হচ্ছে একটু ভুল আছে, ঠিক আছে 0.8 হবে। আমাদের যে আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব এটা আসলে ঘনত্ব 0.4 আসবে এখানে, তোমাদের যেটা মান এটা তোমার এটা 4, ঠিক আছে 0.4। তো 0.4 আপেক্ষিক গুরুত্বের একটি বস্তুর তরলে একটি বস্তুর হারানো ওজন হচ্ছে 0.20 গ্রাম, বস্তুটির বাহ্যিক আয়তন কত। তাহলে বস্তুর যে আপেক্ষিক গুরুত্ব, তো এটা আমরা ঘনত্বের সাথে তুলনা করতে পারি, তার মানে আমরা এখানে বস্তুর যে ঘনত্ব, নরমালি যে বস্তুর ঘনত্ব আপনাদের যে আপেক্ষিক গুরুত্ব, আমাদের যে আপেক্ষিক গুরুত্ব এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা ঘনত্ব দিয়ে তুলনা করতে পারি, ঘনত্ব কত আছে 0.4। এখন তোমাকে বলছে বস্তুতে হারানো ওজন কত 20 গ্রাম। আচ্ছা বস্তুতে হারানো ওজন দ্বারা কি বোঝায়, বস্তুর যে হারানো ওজন এটা দ্বারা বোঝায় হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত সম আয়তন তরলের ওজন, ঠিক আছে। বস্তুর হারানো ওজন কত, হারানো ওজন এটা সমান তরল আছে 20 গ্রাম, এই 20 গ্রামটা কি নির্দেশ করছে, এই 20 গ্রামটা হচ্ছে অপসারিত তরলের ওজন, অপসারিত তরল, ঠিক আছে, অপসারিত তরলের ওজন ওইটা, ঠিক আছে, বা ভর। তাহলে এটা যদি অপসারিত তরলের যদি ভর হয় বা এম যদি হয় তাহলে এটার আয়তন কত, বাহ্যিক আয়তন কত, বা যতটুকু পড়ছে ওইটার আয়তন কত হবে। আমাদের যে আয়তন আমরা ভি, আয়তনের ক্ষেত্রে আমরা বের করবো কি ভি, ঠিক আছে না, আয়তন ভি এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে আমাদের যে ভর ভাগ হচ্ছে ঘনত্ব, ঠিক আছে, ভর ভাগ ঘনত্ব। আমরা জানি ঘনত্ব রো এটা সমান আমরা জানি কি এম বাই ভি না, তাহলে ভি এম সমান কি হবে, এম সমান হবে অবশ্যই আমাদের এম ডিভাইড বাই রো, ভি সমান কি এম বাই রো। তো এখান থেকে আমাদের মানটা বের করছে, ঠিক আছে। ভর কতটুক দেওয়া আছে 20 দেওয়া আছে, ঘনত্ব কত দেওয়া আছে এখানে 0.4, তুমি এটা হিসাব করলে চলে আসবে, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে 0.8 হবে, 0.8 ধরে করতে হবে, 0.8 ধরলে হবে, 0.4 ধরলে আবার অ্যান্সার মিলবে না, তোমাদের এখানে একটা টাইপিং মিস্টেক, 0.8 হবে এটা। এটাকে 0.8 দিয়ে ভাগ করে দিলে তোমার যে মানটা চলে আসবে সেটা হচ্ছে 25 সিসি, ঠিক আছে 25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 25। আপেক্ষিক গুরুত্ব এটা সমান আমরা ঘনত্ব লিখবো, এবং হারানো ওজন কত 20 গ্রাম, যেহেতু ভর দেওয়া আছে তাহলে বাহ্যিক ওজন কি হবে, জাস্ট সিম্পলি ভাবে আয়তন কত ভর ভাগ ঘনত্ব, যেহেতু ভর দেওয়া আছে 20 গ্রাম আর ঘনত্ব কত 0.8, অ্যান্সার।
এবার আসুন নিম্নলিখিত কোনটি সান্দ্রতা এর উদাহরণ? সান্দ্রতা মানে কি? সান্দ্রতা হচ্ছে এখানে যে সাধারণত যে উদাহরণগুলো দেওয়া থাকে, সান্দ্রতা এখানে তোমার হচ্ছে সালফার এর গন্ধ পচা ডিমের মতো সান্দ্রতার জন্য হয়ে থাকে। সান্দ্রতার জন্য হয়ে থাকে। এখানে সালফারের যে গন্ধ পচা ডিমের মতো এটা মূলত সান্দ্রতার জন্য হয়ে থাকে। তো এই টাইপের উদাহরণগুলো তোমরা একটু দেখে নিবা। এবার দেখো তরলের পৃষ্ঠটান কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের পৃষ্ঠটান মূলত তাপমাত্রা, তরলের উপস্থিত মাধ্যম, তারপর দূষণ এই ৩ টা জিনিসের উপর নির্ভর করে। বাট অভিকর্ষীয় বল এটার উপর নির্ভর করে না। ঠিক আছে? তো নির্ভরশীলতাটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট। কর্পূরের পানিতে নাচা বা ড্যান্সিং কর্পূর এটা কোন ধর্মের জন্য ঘটে? এটা কোন ধর্মের জন্য ঘটে? এই যে উদাহরণ টাইপের হ্যাঁ, তল টান বা হচ্ছে আমাদের যে পৃষ্ঠটান, ঠিক আছে? পৃষ্ঠটানের যে উদাহরণটা এটা আমাদের কি দরকার? কর্পূরের পানিতে নাচা, তারপর হচ্ছে বৃষ্টির ছাতা যে পড়ে পানিতে। এই ধরনের যে প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পোর্টেন্ট, ঠিক আছে? তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি কত চাপে ১০০০ ঘন সেন্টিমিটার বা ১০০০ সিসি পারদের ২ ঘন সেন্টিমিটার সংকোচন ঘটবে। দেখো আয়তন দেওয়া আছে এটার ২ ঘন সেন্টিমিটার সংকোচন ঘটবে। ঠিক আছে? তাহলে এখানে আয়তন গুণাঙ্ক হিসাব নিকাশ করতে হবে। আমাদের যে আয়তন গুণাঙ্ক কে এটার সমান আমরা কি লিখবো? এটার সমান আমরা জানি হচ্ছে পিভি। নরমালি আমাদের যে এই যে পি ঠিক আছে? ডিভাইড বাই ভি ডিভাইড বাই বড় হাতের ভি ভি ডিভাইড বাই ভি। এখান থেকে দেখো পি ভি ডিভাইড বাই ভি কতটুকু সংকোচন ঘটছে আর ভিটা হচ্ছে কত আয়তন। ঠিক আছে? আর পিটা হচ্ছে প্রেসার। এটা হচ্ছে কি প্রেসার। তাহলে প্রেসারটা তোমাকে বের করতে বলছে। এখানে প্রেসারটা কত হবে বলো তো? প্রেসার যদি চলে আসে এখানে তাহলে আমরা এখান থেকে যে পি এর মানটা পাবো এটা সমান কত হলো? পি গুণ হয়ে যাবে কে ছোট হাতের ভি ডিভাইড বাই বড় হাতের ভি দিয়ে ভাগ। কে কত দেয়া আছে? কে হচ্ছে 2.5 আয়তন গুণাঙ্কের সম্পর্ক থেকে। ঠিক আছে? 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 10 ডিভাইড বাই এখানে ছোটদের ভি কত? কতটুকু সংকোচন 2 ডিভাইড বাই নিচে কত? এখানে ১০০০। এটা কাটাকাটি করলে আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা আমরা পেয়ে যাব 5 ইনটু 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে? 5 ইনটু 10 টু দি পাওয়ার 7 2 গুণন 2.5 মানে 5 আর ১০০০ উপরে ১০ তাহলে ভাগ করে দাও কত হয়ে গেল? 7 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইটাই মূলত আমাদের প্রেসার হয়ে যাবে। এটা আমাদের প্রেসার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো পর্যায়কাল বা আমাদের এটা কিন্তু হচ্ছে পর্যায়বৃত্ত গতি থেকে আসা প্রশ্ন একটু টাইপিং মিস্টেক হয়েছে। পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ হবে? আমাদের যে এল আমাদের যে টি এই টি প্রপ্রোশনাল কি আমরা জানি রুট ওভার এল। ঠিক আছে? তাহলে পর্যায়কাল দ্বিগুণ করা হলে সরল দোলক কত গুণ হবে? তাহলে টি কে তুমি যদি টি কে যদি এন গুণ করো টি কে এন গুণ হলে টি কে এন গুণ করা হলে টি কে যদি এন গুণ করা হলে আমাদের যে L2 এল হবে রুট ওভার এন গুণ। এল হবে কয় গুণ? রুট ওভার এন গুণ। তাহলে পর্যায়কালকে তুমি দ্বিগুণ করছো তাহলে দৈর্ঘ্য কত হবে? রুট ওভার 2 গুণ। তাহলে মানে রুট ওভার 2 গুণ। ঠিক আছে? তাহলে এখানে রুট ওভার 2 গুণ কই দেওয়া আছে? রুট ওভার মানে কি হাফ। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন আচ্ছা যেহেতু এখানে আরেকটু টুইস্ট আছে, এখানে একটা টুইস্ট আছে আমাদের বের করতে বলছে কি এল এর মানটা বের করতে বলছে না। তাহলে এখান থেকে আমরা এখানে তোমার হবে হচ্ছে এল কে যদি আমাদের লেখাটা একটু ভুল। ঠিক আছে? না আমাদের লেখাটা একটু ভুল হয়। তোমাকে বের করতে দেবে কি? অনেক সময় যদি তোমাকে T2 বের করতে দেয়, ঠিক আছে? তোমাকে যদি T2 বের করতে দেয়, T2 বের করতে দিলে তুমি রুট ওভার n ইনটু T1 বের করবে। যদি তোমাকে L2 বের করতে দেয়, যদি তোমাকে L2 যদি দৈর্ঘ্য কত গুণ হবে এরকম বের করে দিলে তুমি কি করবা? n স্কয়ার L1 তাহলে n টা কি? t কে কত গুণ করা হলো? t কে কয় গুণ? 2 গুণ করা হয়েছে না? তাহলে এখানে আমরা 2 এর স্কয়ার তার মানে কত? 4L1 ঠিক আছে? আগের তুলনায় কয় গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে? তাহলে সরল দোলকের দৈর্ঘ্য বললে n স্কয়ার করব আর যদি বলে পর্যায়কাল কত গুণ হবে তাহলে রুট ওভার n গুণ করব। ঠিক আছে? এভাবে আমাদের সূত্রগুলো লাগবে। তাহলে আমাদের জানি কি টি প্রপোর্শনাল টু রুট ওভার এল। তো এখান থেকে তুমি এভাবে লিখতে পারো যে T1 ভাগ হচ্ছে T2 এটা সমান হচ্ছে রুট ওভার L1 ভাগ হচ্ছে L2 অথবা তুমি এখান থেকে L1 ভাগ হচ্ছে L2 এটা সমান লিখতে পারো T1 ভাগ T2 এটার পরে এভাবে মানগুলো লাগবে। এবার আসলে যেখানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 0.98 সেখানে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? তাহলে যখনই জি এর মানটা 9 নরমাল পৃথিবীর এই যে 9.8 আছে তখনই আমাদের জানি কি 99 এটা মুখস্থ মান। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানটা কি ডিরেক্ট মুখস্থ। তো 99.28 বা 29 এটা কি আমাদের সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এই ভ্যালুগুলো মোটামুটি আমাদের কি থাকে? মুখস্থই থাকে।
পরবর্তী প্রশ্নে যাই। দেখো সরল দোলকের পর্যায়কালের যে সমীকরণ, সরল দোলকের পর্যায়কালের যে সমীকরণ টি, এটার সূত্র কি? যে টি টি সমান আমরা কি জানি? টি সমান হচ্ছে 2 পাই রুট ওভার এল ভাগ জি। তো যেহেতু জি আছে তাহলে রুট কেটে গেছে, তাহলে উভয়পক্ষে কি করবো আমরা? স্কোয়ার করবো। উভয়পক্ষে স্কোয়ার করলে টি স্কোয়ার, এখানে থাকে কত? 4 পাই স্কোয়ার এল ভাগ জি। তাহলে এখানে জি এর মানটা কত আসে? তো জি এটা সমান কি, আমরা নিচে চলে যাবে না, টি স্কোয়ার নিচে চলে, জি এটা সমান আমরা পাবো হচ্ছে 4 পাই স্কোয়ার 1 এল ডিভাইড বাই টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আসলে জি ইকুয়াল টু 4 পাই আর ওয়াই স্কোয়ার এল ভাগ হচ্ছে টি স্কোয়ার, এল ভাগ টি স্কোয়ার, এটা এ নাম্বার অপশন। ঠিক আছে, তো এইভাবে আমাদের জি টি এর মান কিন্তু দেয়। ঠিক আছে, এখান থেকে মানটা বের করবো। সরল দোলকের দোলনকাল দ্বিগুণ করার জন্য কি করতে হবে? সরল দোলকের দোলনকাল তুমি যদি দ্বিগুণ করতে চাও, এন এর মান দ্বিগুণ করতে চাও, তাহলে এল তোমাকে কয় গুণ করতে হবে? এল তোমাকে অবশ্যই 4 গুণ করতে হবে। কারণ কি? এল প্রপোর্শনাল টু রুট ওভার এল। তাহলে এল কে তুমি যদি 4 দাও ভিতরে, তাহলে তো তোমার হলো টি এর মানটা কি 2 হবে, তাই না? আমরা জানি টি কি হয় বলতো? টি প্রপোর্শনাল টু রুট ওভার এল। তাহলে এল এর মান যদি 4 বসাও তাহলে তো টি এর মান দ্বিগুণ পাবা। টি এর মান যত গুণ করা লাগবে, এল এর মানটা তার কি স্কোয়ার গুণ হইতে হবে। দৈর্ঘ্য তোমাকে করতে হবে 4 গুণ করতে হবে। দৈর্ঘ্য 4 গুণ করলে তোমার দোলনকাল হবে কয় গুণ? দ্বিগুণ। ওকে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কনসেপ্টটা মাথায় রাখবা। ঠিক আছে, যখন তোমাকে এল বের করতে বলবে, এল টু সমান সমান কি আমরা এন স্কোয়ার এল ওয়ান বের করবো। আর যদি আমরা টি টু বের করতে হবে তখন কি রুট ওভার এন ইনটু। এবার দেখো একটি কণার পূর্ণ কম্পনে দশা পার্থক্য যদি পূর্ণ কম্পন হয়, যদি পূর্ণ কম্পন হয় তাহলে দশা পার্থক্য কত? যে আগের অবস্থানে ফিরে আসে না, আগের অবস্থানে ফিরে আসে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0 অথবা 2 পাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে বলতো? 2 পাই হবে অ্যান্সার। এটা হবে হচ্ছে 2 পাই, আগের অবস্থানে ফিরে চলে আসে, কি হবে? 2 পাই। পূর্ণ কম্পনের জন্য দশা পার্থক্য কি হবে? বা এখান থেকে আমরা আরেকবার লিখতে পারি যে ল্যামডা ধরে লিখতে পারো। ঠিক আছে, সরল দোলকের সূত্র মেনে চলে না কোন দোলকের অবস্থান? সরল দোলকের সূত্র মেনে চলে না যখন দোলকের অবস্থান কোথায় থাকে বলতো? যখন দোলকের অবস্থান 4 ডিগ্রির বেশি হয়ে যায়। 4 ডিগ্রি বেশি না হলে, 4 ডিগ্রি বেশি না হলে মেনে চলে। আর যদি 4 ডিগ্রি মেনে না হয়, তাহলে এখানে আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে কি হবে বলতো? পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা 0, তাহলে আমাদের টি এটা কি হয়ে যাবে বলতো? এটা হয়ে যাবে ইনফিনিটি। তখন কিন্তু আলটিমেটলি দোলকের যে সূত্রটা সেটা কিন্তু মানবে না। ঠিক আছে, তাহলে পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের সূত্র মানবে না। এবং কোণ যদি 4 ডিগ্রি থেকে বেশি হয়, কোন ডিগ্রি 4 ডিগ্রি থেকে কৌণিক সরণ, এটা কি বলতো? কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ যদি থিটা 4 ডিগ্রি থেকে বেশি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু মানটা চলবে না। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাকে কি বলা হয়? যতগুলো সেকেন্ডে, একটা সেকেন্ডে যখন পূর্ণ ঘূর্ণন তৈরি করবে, পরে এখানে আসলো, এই যে এক পাক ঘুরলো, এটা হচ্ছে তার পর্যায়কাল। এটা তার পর্যায়কাল। পূর্ণ কম্পনের ফলে যেটা হয় এটা হচ্ছে পর্যায়কাল। এটা আমাদের আনসার পর্যায়কাল। পরবর্তীতে আমরা যাই। যদি কোনো পাহাড়ের শীর্ষে কোণের গভীরে সরল দোলকের কাল একই হয়। দেখো শীর্ষে তুমি কি করলা? পাহাড়ের শীর্ষে এইচ উচ্চতায় এবং পাহাড়ের গভীরে সরল দোলকের ডি গভীরতায় দোলনকাল একই হয়। আচ্ছা, শীর্ষে এবং দোলন গভীরে কি চেঞ্জ হবে? এখানে কিন্তু আমাদের জি এর মানটা চেঞ্জ হবে। ঠিক আছে, জি এর মানটা চেঞ্জ হবে। তাহলে দোলনকাল যদি একই হয়, তাহলে পাহাড়ের উচ্চতা ও খনির যে গভীরতা, এদের অনুপাতটা কি হবে? উচ্চতা এইচ ভাগ ডি, উচ্চতা এবং গভীরতার যে অনুপাতটা সেটা আমাদের কি হবে? এটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখান থেকে তোমাকে যে জিনিসটা বলছে, দেখো আমাদের এখানে যে তোমাকে বলছে কি দোলনকাল সেম, তো দোলনকাল সমান সমান কি আমরা জানি 2 পাই রুট ওভার এল ভাগ জি। ঠিক আছে, রুট ওভার এল ভাগ জি। এখান থেকে আমরা জানি বলতো, এখান থেকে আমরা জানি কি টি ওয়ান ভাগ হচ্ছে টি ওয়ান বাই টি টু, এটা সমান আমরা কি লিখতে পারবো? তো রুট ওভার জি টু বাই হচ্ছে জি ওয়ান, তাই না? তো এই মানটা কি সেম না? টি ওয়ান আর টি টু সেম, তাহলে এটার অনুপাত কত হবে? 1 হবে না? বা স্কোয়ার করলে সেম হবে। অর্থাৎ এখান থেকে তোমাকে জি টু ইকুয়াল টু জি ওয়ান তুমি লিখতে পারো। ঠিক আছে, অর্থাৎ জি গভীরতায় যেটা হবে এবং জি এইচ উচ্চতায় কি, এটা এই কনসেপ্ট আমাদের লাগবে এখান থেকে মানটা বের করতে। তাহলে জি ডি বা ডি গভীরতায়, এটা আমরা সূত্র কি জানি? ডি গভীরতায়, ডি গভীরতায় বা উচ্চতায় আমাদের যে এইচ এর মানটা সেটা আমরা কি জানি বলতো? ডি গভীরতায় এইচ উচ্চতায় এইচ ইকুয়াল আমরা কি জানি? 1 মাইনাস 2h ভাগ আর, এবং জিডি গভীরতায় কত আমরা জানি? 1 মাইনাস ডি বাই আর। এই দুইটা মান কি সমান? তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস 2h ভাগ আর, এটা সমান 1 মাইনাস ডি ভাগ আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2h
ভাগ আর ইকুয়াল হচ্ছে ডি আর। এখান থেকে দেখো আর আর কাটা মানে 2h এটা সমান ডি। তোমাকে h ভাগ ডি করতে গেলে এখানে কি চলে আসবে 1/2 চলে আসবে। তাহলে h/d এর মানটা হবে 1:2। ঠিক আছে 1:2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেওয়া হচ্ছে এ নাম্বারে। তো এইভাবে আমাদের মানগুলো বের করতে হবে। দোলনকাল সমান তাহলে t1/t2 এই মানটা সমান হবে তাহলে এই পাশে কি g2/g1 হয়ে যাবে। এই পাশে 1 1 পরিষ্কার করলে কি 1 ই থাকে না। ঠিক আছে এই জিনিসটা আমার দেখো এখানে কি আসবে এই লাইনটা কেমন আসে যে 1 ইকুয়াল হচ্ছে 1 স্কয়ার করলে এখানে তুমি g2/g1। ঠিক আছে সিম্পল হিসাব। পরবর্তী দেখো কোন একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 1.22 গুণ হয় তো 1.22 মানে কি জানো এটা কিন্তু কি দোলকের দৈর্ঘ্য যদি 1.22 গুণ হয় তার মানে কি √2 গুণ এটা কিন্তু √2 গুণ। তাহলে দোলনকাল কত হবে দোলনকাল মানে কি n স্কয়ার না দোলনকাল হচ্ছে √। আচ্ছা দোলনকালটা কত গুণ হবে এটা তোমার ফাইন্ড আউট করতে হবে। তাহলে t2 t2 বরাবর 1.44 দেওয়া আছে। t2 যখন বের করতে যাই তখন আমরা কি জানি যে t2 এটা সমান কি √n * t1 না। তাহলে nটা কি দোলনকালে কত গুণ দোলকের দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে 1.4 t1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি 2.24 তুমি পাবা। t1 এর মানটা কত পাবো বলো তো t1 এর মানটা এখানে t1 এটা সমান কত t1 সমান 2 সেকেন্ড কেন কারণ এটা আমাদের কি সেকেন্ড দোলকের পর্যায়কালটা কত প্রাথমিক অবস্থায় 2 সেকেন্ড থাকে। এখন তুমি দৈর্ঘ্যটা চেঞ্জ করে দিলা এরপর দোলনকাল চেঞ্জ হবে তখন আমাদের t1 এর মানটা বেশ বসায় দিয়েছে এখানে 2.46 সিনেমা। ঠিক আছে তো এইভাবে আমাদের দোলনকাল সরল দোলকের দৈর্ঘ্যগুলো বের করতে হয়। ঠিক আছে তাহলে এনটা কি t2 সমান কি √n/t1 বের করতে হয়। এনটা কি দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে। এরপরে দেখো আমাদের পিভি আমাদের গ্যাসের যে সূত্র পিভি এটা সমান আমাদের কি নির্দেশ করে বলতো পিভি সমান শক্তি নির্দেশ করে ই ইকুয়াল হচ্ছে আমাদের পিভি এটা আমাদের যে ইয়াটা আছে এটা কি গ্রাফটা কি নির্দেশ করে শক্তি নির্দেশ করে। এবার আসো 29°C তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতি শক্তি কত। গতি শক্তির সূত্র কি জানি K ইকুয়াল টু T/2 RT। এখান থেকে আমাদের ভ্যালুগুলো বসাই দিব। ভ্যালু বসাই দিলে আমরা আলটিমেটলি আমাদের শক্তির সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের যে n এর মানটা লাগবে তাই না। তো মোল সংখ্যা n এটা সমান কি যতটুকু দেওয়া আছে ডিভাইড বাই আণবিক ভর। তাহলে এখান থেকে আমরা যে গতি শক্তি E এটা সমান কি পাবো 3/2 গুণন W/m ইনটু RT। ভ্যালুগুলো বসায় দাও 3/2 গুণন W কতটুকু দেওয়া আছে কতটুকু 3 গ্রামের নাইট্রোজেন নরমালি কত 14। ঠিক আছে নাইট্রোজেন 14 তাহলে এখান থেকে আচ্ছা 28 হবে 14 গুণে 28 যেহেতু 2 দ্বিপরমাণু 28 হবে এখানে। দ্বিপরমাণু N2 গ্যাস বলছে গ্যাসের ক্ষেত্রে N2 নরমাল নাইট্রোজেনের কত 14। তাহলে এখানে কি হবে বলতো 28 গুণন 8.34 এর মান কত এখানে 29°C তার মানে তোমাকে কেলভিনে নিতে হবে 29 যোগ হচ্ছে 273। এটা যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে বসাও তো তোমার মান চলে আসবে প্রায় 403 এর কাছাকাছি এবং মানটা কিন্তু মুখস্থ। ঠিক আছে এই মানটা ঘুরে ফিরে বিভিন্ন জায়গাতে আসে। তো এইভাবে আমাদের গতিশক্তি নির্ণয়টা গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে গতিশক্তি নির্ণয়ের প্রশ্নগুলো মাথায় রাখবা। তাহলে E ইকুয়াল টু কত E প্রপোর্শনাল টু T। ঠিক আছে এর T এর উপর নির্ভর করে এবং E ইকুয়াল টু কত 3/2 nRT মাথায় রাখবা।
সেখানে দেখো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিছুক্ষণ আগে যে সম্পর্ক বললাম E প্রপোর্শনাল টু T, এখানে মূলত আমাদের গ্যাসের তাপমাত্রার উপর নির্ভর করে। গতি শক্তি, অভ্যন্তরীণ শক্তি কি নির্ভর করবে? তাপমাত্রার উপরে। তাপমাত্রা যদি শূন্য হয়, যদি তোমাকে বলে যে শূন্য তাপমাত্রায়, ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা যেখানে T ইকুয়াল কত? 0। T ইকুয়াল 0 হলে আমাদের কি বলতো? E ইকুয়াল কত হয়ে যাবে? ঠিক আছে? এবার দেখো নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উল্লেখ করতে কি প্রয়োজন হয়? তো নির্দিষ্ট কোন গ্যাসের যদি আয়তন আমাদের বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে চাপ ও তাপমাত্রা। তোমার যদি চাপ ও তাপমাত্রা জানা থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু আয়তনটা বের করতে পারবে। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উল্লেখ করতে কি প্রয়োজন হবে? চাপ ও তাপমাত্রা। এবার দেখো নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল, বায়বীয় রূপে অবস্থায় থাকে তাকে কি বলা হয়? বলতে ত্রৈধ বিন্দু। একই অবস্থায় আছে, ৩ টা অবস্থানে আছে। তরল, কঠিন, বায়বীয়। তার এটা কি? ত্রৈধ বিন্দু। এবার দেখো ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি টায়ারকে বাষ্প করতে হলে তাপ ২ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। সাথে, সাথে সেটি ফেটে গেল। চূড়ান্ত তাপমাত্রা কত? তাহলে এটা কি আমাদের বলতো? এটা তাপমাত্রা ফেটে যাচ্ছে। তার মানে এটা কি? রূদ্ধভাবে প্রক্রিয়া। আসলে আমাদের তাপগতিবিদ্যার সূত্র তো টিপি গামা 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। ঠিক আছে? এখান থেকে এবং আমরা জানি কি এখানে T2, এখান থেকে T2 এটা সমান হচ্ছে আমাদের P1 1 মাইনাস গামা। আসলে এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার ম্যাথ। এখান থেকে চূড়ান্ত তাপমাত্রা তুমি বের করে ফেলবা। চূড়ান্ত তাপমাত্রাটা T2, এটা T2 সমান হোয়াট? এটা বের করে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। পরবর্তী দেখো কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাপ স্থির থাকলে কোন তাপমাত্রায় আয়তন দ্বিগুণ হবে? তাহলে এখানে আমাদের ভরের গ্যাসের তাপমাত্রা তোমাকে দেওয়া আছে T1, ঠিক আছে? চাপ স্থির থাকলে কোন তাপমাত্রায় আয়তন দ্বিগুণ হবে? তার মানে V2 সমান 2V1 তোমাদের আছে। V আর T এর মধ্যে সম্পর্ক। তাহলে V আর T এর মধ্যে যে সম্পর্ক আমরা জানি, V আর T এর মধ্যে যে সম্পর্ক, সেখান থেকে আমরা জানি দেখো তো চাপ স্থির থাকলে চাপ যদি স্থির থাকলে V প্রপোর্শনাল টু T, তাপমাত্রা তুমি যত বাড়াবা আয়তনটাও ঠিক তত গুণই বাড়বে। তাহলে তুমি যদি তাপমান আয়তন দ্বিগুণ হবে। তুমি যদি আয়তন দ্বিগুণ করো তাহলে তাপমাত্রাও কি দ্বিগুণ হবে? তাপমাত্রাও দ্বিগুণ হবে। দেখো V2 সমান যদি 2V হয় তাহলে T2 এটা সমান হবে কি? 2T1 ই হবে। ঠিক আছে? তাহলে এখন আমাদের যে T1, এই T1 সমান আমরা জানি কি? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 যোগ হচ্ছে 273। তাহলে এখান থেকে আমরা জানি কি? 303 কেলভিন। 3 কেলভিন, ঠিক আছে? 303 যদি কেলভিন হয় তাহলে এখান থেকে দেখো আমাদের সেলসিয়াসে বের করতে হবে। তাহলে 303 থেকে আমরা কি করব? আচ্ছা 303 কেলভিন। তাহলে এটার কি দ্বিগুণ? তাহলে T2 সমান কত হবে বলতো? যে 303 গুণন 2 তার মানে কত বলতো? 606 কেলভিন। তাহলে আমাদের সেলসিয়াসে কত হবে বলতো? অতএব T2 এটা সমান কত বলতো? সেলসিয়াসে কত হবে? 606 মাইনাস হচ্ছে 273। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিন্তু মানটা চলে আসবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের অ্যানসারটা কত? 300 মোটামুটি 333 ডিগ্রি। এবার দেখো বিকিরণ তাপশক্তির বৈশিষ্ট্য 9 কোনটা? তো এটা হচ্ছে আমাদের যে 3 নাম্বার অপশন, মাধ্যমের প্রকৃতির উপর মাধ্যমের তাপমাত্রার পরিবর্তন ঘটে। তো বিকিরণ তাপশক্তির যে বৈশিষ্ট্য সেটা কি করে? বৈশিষ্ট্য 9 মূলত শূন্য স্থানের মধ্য দিয়ে চলাচল করতে পারে বিকিরণ তাপশক্তি। বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, এটা গুরুত্বপূর্ণ। প্রতিফলন প্রদর্শনের সূত্র মেনে চলে। মাধ্যমের তাপমাত্রার পরিবর্তন ঘটে। একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসের সমান সমগুণ থাকে। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে? 06.02 10 টু দি পাওয়ার 23টি। এগুলাই ছিল মূলত আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের ম্যারাথন ক্লাসের অংশ। তো এটা আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা এবং এটার ক্লাস লেকচারটাও ওয়েবসাইটে দেওয়া থাকবে। ঠিক আছে? যদি কোনো সমস্যা থেকে থাকে সেটার স্ক্রিনশট আমাকে দিলেই, গ্রুপে দিলে আমরা সেটা প্রবলেম বুঝাই দেওয়ার চেষ্টা